Yes. আজকে আমরা বাংলাদেশ এইচআর প্র্যাকটিস নিয়ে কথা বলবো একজন ভেটেরান এইচআর এক্সপার্টের সাথে, যিনি অনেক বছর এইচআর প্র্যাকটিস করছেন এবং বর্তমানে কনসালটেন্সি করছেন। উই আর ওয়েলকামিং টুডে মিস্টার গুহ মজুমদার, স্বপন কুমার গুহ মজুমদার, সরি। আমরা তার কাছ থেকে তার পরিচয় প্রথমে শুনি। So please, Mr. Muzumdar, introduce yourself with the students. Students will learn from many things from you regarding the practical aspect of human resource practices in Bangladesh. Okay. Thank you, Masun sir. Thank you for giving me the opportunity to introduce myself. I have more than 23 years experience in HR practice in Bangladesh. And before that, I passed my BBA and MBA from Dhaka University in HR and Management. On the After that, I have the passionate to develop myself as a HR practitioner. That's why I did spent my times in these sectors more over 20 years. তো এই 20 বছরের বেশি সময় আমি লাকি যে আমি বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান বাংলাদেশের যে গোটা কয়েকটা বড় প্রতিষ্ঠান, যেমন হামিম গ্রুপ, ফলমল গ্রুপ, স্ট্যান্ডার্ড গ্রুপ, বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, এই সমস্ত কোম্পানিগুলোতে যা আমি এই চেয়ারটা নিজের হাতে করেছি। বিফোর মাই জয়নিং ইন দ্যাট কোম্পানি দেয়ার ওয়াজ নো এইচআর সিস্টেম। সেই দিক থেকে আমি বলতে পারি যে একটা প্রতিষ্ঠানের এইচআর প্র্যাকটিসে কি হওয়া উচিত, কিভাবে করা উচিত, কিভাবে শুরু করা উচিত, ইমপ্লিমেন্টেশনে যাওয়া উচিত, সেই জায়গাগুলোতে আমি মনে করি আমি লাকি যে প্রত্যেকটা জায়গাতেই ভালো কাজ করেছি। এবং সেইখানে আমার একটু অভিজ্ঞতা বলি, আমার রিকগনিশনের কথা বলি, তার কিছু হলে আমি সোয়ার রাখতে পেরেছি। দ্যাটস ওয়াই আমি নিজেকে লাকি মনে করি। আহ, বর্তমান বর্তমানে আমি প্রাইভেটে জবে নাই, বিকজ আমি মনে করেছি যে আহ, যে কোনো একটা বা দুইটা কোম্পানিতে না থেকে আমি যদি একই সাথে কয়েকটা কোম্পানিকে সার্ভিস দিতে পারি, দ্যাটস ওয়াই আমি নিজের কিছু করার চেষ্টা করেছি। সেই জন্য নিজে একটা ফার্ম দিয়েছি, কনসালটেন্সি ফার্ম, যেখানে আমি আরো আহ, বেশি কোম্পানির সাথে জড়িত থাকতে পারবো, যাতে তাদের এইচআর সিস্টেম, টোটাল ওভারঅল এইচআর সিস্টেম নিয়ে আমি কাজ করতে পারি। এবং সেই হিসেবেই আমার পদযাত্রা। অলরেডি আমি কয়েকটা কোম্পানির সাথে এঙ্গেজ হয়ে গেছি, যেখানে এইচআর প্র্যাকটিসে এইচআর হেড হান্টিং থেকে শুরু করে, ট্যালেন্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে, ট্রেনিং ডেভেলপমেন্ট, পারফরমেন্স ম্যানেজমেন্ট, এমপ্লয়ি রিলেশন, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, অলরেডি আমি কাজ শুরু করে দিয়েছি। এবং আমি আনন্দের সহিত আমি কাজগুলো করতেছি। এই হলো ওভারঅল আমার ছোট একটা কেরিয়ারের গল্প। Thank you. Thank you. আপনার a lot of experiences I am also gaining from you. আমরা আসলে আপনাকে আজকে ইনভাইট করেছি যে আমাদের এইচআরএম প্র্যাকটিসেস ইন বাংলাদেশ, এই বিষয়ে আসলে আমাদের কোনো লিটারেচার নেই। আপনাদের কথাগুলি লিটারেচার হিসেবে এখানে কাজ করবে। যেমন আমরা যদি এখন শুরু করি এভাবে যে লিটারেচারে আমরা যেটা দেখি যে human resource department carries out several functions, and theoretically the functions includes HR planning. Say for an example, in HR planning there are a lot of strategies we know from the theory and books about the HR strategy. But can you please explain about the human resource planning system practically in our environment? That means in Bangladesh. বাংলাদেশে আসলে কিভাবে হিউম্যান রিসোর্স প্ল্যানিংটা করা হয়? রাইট।
রাইট, আমাদের আসলে এইচআর কাজটাই শুরু হয় হিউম্যান রিসোর্স প্ল্যানিং দিয়ে। তো এইখানে সত্য কথাই বাংলাদেশে এরকম কোনো মেটেরিয়াল নাই যে যেখান থেকে দেখে আমরা এটা সাপোর্ট নিতে পারি। বাট আসলে এইচআরেও যে খুব বেশি আমরা এইচআর ফিলোসফিক্যাল দিক থেকেও যে ম্যানেজমেন্টে একটা ভালো সাপোর্ট পাই তাও কিন্তু পাই না। না পাওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু এইচআর প্ল্যানিং এর ক্ষেত্রে কিছুটা জায়গাতে আমি বলবো একটা ধাক্কাও খাই। বাট আমি এইচআর প্ল্যানিংটা বলি সুন্দর করে, যে আসলেই এইচআর প্ল্যানিংটা দিয়েই কাজ শুরু হয়। যে আমরা একটা প্রতিষ্ঠানে আহ, যদি বলি এটা থিওরিটিক্যাল কথা, যে সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় প্লেসমেন্ট করা। তো এইটাকে যদি আমি করতে চাই, যে প্রত্যেকটা রোলে প্রত্যেকটা জবে সঠিক ব্যক্তির অ্যাসাইনমেন্ট থাকতে হবে, সঠিক ব্যক্তির এমপ্লয়মেন্ট থাকতে হবে। তো এইটা করতে হলে কিন্তু প্রথমে আমাকে দেখতে হবে টোটাল ওভারঅল ফাংশনটা কি, আমার জব বিজনেস নেচারটা কি। এটাকে কিন্তু এইচআর কে বুঝতে হবে। সেই বিজনেস নেচারে দেখার পরে টোটাল যে অর্গানাইজেশনের আমার কয়টা ডিভিশনে ভাগ করা যায়, যে আমার যে অর্গানাইজেশন যেটা আর কাজটার পরিধি অনুযায়ী যে আমরা কয়টা ডিপার্টমেন্টে ভাগ করতে পারি, ডিপার্টমেন্ট গুলার দেন অর্গানাইজ করে ডিপার্টমেন্ট ফাংশনটা যদি আমি ঠিক মতো অ্যাসাইন করতে পারি, দেন আমি কিন্তু অ্যাসাইন করতে পারবো যে আমার প্রত্যেকটা জব ডিপার্টমেন্টে কতজন করে ম্যান পাওয়ার দরকার আছে। এই ম্যান পাওয়ার সে কে কি কাজ করবে, এই যে কাজটা করবে এই কাজ করাটা কিন্তু আমরা জব অ্যানালাইসিসের মধ্যে বাইর করতে হবে, আমাদের বের করতে হবে যে কাজটা কি, কার কি কাজ, এবং সেই কাজটা করতে গেলে তার কি যোগ্যতাটা দরকার। সেই জন্যই কিন্তু এইচআর প্ল্যানিংটা দরকার। যে আমার মোট কথা যে আমার যে শুরু করব কাজটা, সেই কাজটা শুরু করার জন্য সঠিক জায়গাতে সঠিক ব্যক্তি যেমন দরকার, তেমনি নাম্বার অফ এমপ্লয়ি সঠিক। এখন আমার এক্সিকিউটিভ থাকার কথা 2 জন, আমি এক্সিকিউটিভ নিলাম 5 জন, তাহলে কিন্তু আমার আরও এটা আসবে না, রিটার্ন অন ইনভেস্টমেন্টটা আসবে না, কস্ট ইফেক্টিভ হবে না। তা আমাকে কিন্তু এমন ভাবে অর্গানোগ্রামটা করতে হবে। ম্যান পাওয়ার অথরাইজেশনটা, ম্যানিং যেটা বলি, ম্যানিং মানে আমি কোন জব রোল, কোন ডিজিগনেশনে কতজন লোক আমি রাখতে পারবো। তার মানে আমার ডিপার্টমেন্টটাকে আমি যদি সাজাই, সাপোজ আমি এইচআরটা যদি একবার নিচে থেকে বলি যে এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ এরকম করে আমি জিএম পর্যন্ত ওটাকে অ্যাসাইন করলাম বা ইডি পর্যন্ত অ্যাসাইন করলাম। তো এইটা কিন্তু একটা হলিস্টিক পার্সপেক্টিভ। আমাকে এইটা বোঝার জন্য সবচেয়ে প্রথম যেটা দরকার, সত্যি কথা, আমাদেরকে জব নেচার বলতে হবে। এটা আমি যদি বইয়ের ভাষায় বলি, আমাদের বিজনেস একুইপমেন্ট নলেজটা দরকার। বিজনেসের নলেজটা যদি আমি না জানি, তাহলে বেটার এইচআর প্ল্যানিং আমি কখনোই করতে পারবো না, যেটা বাংলাদেশে এখনোই হচ্ছে। সব সময় প্রত্যেকটা ডিপার্টমেন্ট যে কোনো প্রবলেমে পড়লে বলে যে আমার লোক নাই, আমার লোক নাই। তো এইটা তখন এইচআর কিন্তু ভালো কাউন্টার অ্যাটাক দিতে পারে না, কারণ বিকজ এইচআর কাছে কিন্তু ভালো প্রপারলি জব অ্যানালাইসিসটা নাই, যে আসলে কোন কোন কাজ করবে, কোন কোন ম্যান পাওয়ার দিয়ে, তার মানে কোন ডেজিগনেশনে কতজন লোক থাকবে, এবং ওই ডেজিগনেশনে থাকার জন্য তার কি কি ভূমিকা তার এডুকেশন থাকার দরকার, সেটা কিন্তু অ্যাসাইন করা থাকে না। বিকজ আমরা কিন্তু প্রত্যেক এইখানে এটা করা সম্ভব হয় না এই একটা কারণেই আমি দেখেছি, এটা আমার লাইফে, যেমন আমি একটা আগেও বলেছি ইন্ট্রোডাকশনে, যে আমি একমাত্র ব্যক্তি, আমি 5-7টা অর্গানাইজেশন নিজের হাতে দাঁড় করিয়েছি। তার মানে আমি জয়েনিং এর আগের থেকেই তো এইচআর প্র্যাকটিস শুরু হওয়ার কথা। আমি জয়েন করার পরও বড় বড় গ্রুপ অফ কোম্পানিগুলোতে এইচআর প্র্যাকটিস শুরু হয়নি, আমি শুরু করছি এইচআর। তার মানে আমি শুরু হওয়ার আগেই অর্গানাইজেশনের কাজকর্ম শুরু হয়ে গেছে। আমি কিন্তু মাঝপথে জয়েন করেছি, যে মাঝপথে জয়েন করে এত বড় অর্গানাইজেশনের টোটাল ফাংশনটা বুঝে, টোটাল ফাংশনটা অনুযায়ী ম্যান পাওয়ারটা সেট করা। হয়তো আগেই বেশি ম্যান পাওয়ার নেওয়া হয়ে গেছে, অথবা অনেক জায়গায় কম ম্যান পাওয়ার নেওয়া আছে। তো এই টোটালটা অ্যাসাইন করে সঠিক নাম্বার অফ এমপ্লয়িকে সঠিক জায়গায় সেট আপ করাটাই একটা এইচআর প্ল্যানিং এর একটা বড় এটা অংশ। এই অংশটা ঠিক মতো আমরা কাজ করতে পারলেই বড় একটা কাজ হয়, তাহলে এইচআর ডিপার্টমেন্টের রিকগনিশনটা থাকে ম্যানেজমেন্টের কাছে। আমি এই জন্য প্রত্যেকটা অর্গানাইজেশনকেই বলি যে যদি কোনো অর্গানাইজেশন শুরু করতে হয়, স্টার্ট আপ শুরু করতে হয়, তাহলে জানি আগে এইচআর ডিপার্টমেন্টে একজন এমপ্লয়ি দিয়ে শুরু করে। কারণ জব নেচারটা, জব ফাংশনটা এইচআর কে জানতে হবে। এইচআর হলো বর্তমান যুগে আমরা বলি যেটাকে বলি যে
বিজনেস পার্টনার। তো বিজনেস এইচআর পার্টনার মানে বিজনেস কি? পার্টনার। এইচআর বিজনেস পার্টনার, এটা বিজনেস পার্টনার মানে কি, মালিকের পক্ষ হিসেবে বিজনেসটাকে সে দেখবে, প্রফিট এন্ড লসটা পর্যন্ত সে দেখবে। তো সেটা যদি দেখতে হয় তাকে কিন্তু ইকুয়ালি ফাংশনটা বুঝতে হবে, যেমন মালিক ফাংশনটা বুঝে, তাকে কিন্তু জিজ্ঞেস করলে এটা করো, এটা করো না, এটা করো না। একইভাবে এইচআর কে অতটুকু কনফিডেন্টলি কাজ করতে হবে, কনফিডেন্টলি তাকে কথা বলতে হবে, কনফিডেন্টলি তাকে কনভিন্স করতে হবে। তো এগুলা করতে হলে কিন্তু যে যে জায়গাতে চাকরি করবে, যে এরিয়াতে চাকরি করবে, যে কোম্পানিতে, সেই কোম্পানির ফাংশনটা বোঝা দরকার। এটা যদি করা যায় তাহলে বেটার এইচআর প্ল্যানিং। তার মানে এইচআর প্ল্যানিং এর মুখ্য বিষয় হলো প্রত্যেকটা অর্গানাইজেশনে জব রোল অনুযায়ী কতজন লোক নিতে হবে, এটাকে আমরা ম্যানিং বলি। তার মানে ডিপার্টমেন্টে, কোন ডিপার্টমেন্টে কতজন ম্যান পাওয়ার থাকবে, এই ম্যান পাওয়ার ডেজিগনেশন অনুযায়ী, যেমন আমরা বললাম যে জিএম, ডিজিএম, এজিএম, সিনিয়র ম্যানেজার, ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট, এইরকম প্রত্যেকটাতে এটা একটা পদবি, এটা একটা ডেজিগনেশন, এটা কিন্তু সেট করতে হবে। এই তাহলে সেট যদি তাহলে করতে পারি কি তাহলে। আমাদের আমাদের দেশে, একটু থামাই, আমাদের জি, দেশে তাহলে কি জি, এই এইচআর প্ল্যানিং ফর্মালি, যেমন কত লোক, হাউ মেনি পিপল দি কোম্পানি নিডস, হাউ মেনি পিপল দি কোম্পানি জি, হ্যাভ রাইট দিস মোমেন্ট, এন্ড হোয়াট ইজ দ্য গ্যাপ, জি। এই ধরনের গ্যাপ অ্যানালাইসিস করে কি আসলে আমাদের দেশে এইচআর প্ল্যানিং করা হয়? আপনার না, আমি অভিজ্ঞতা বলবো থেকে। অ্যাবসলিটলি সেই সুযোগটা না, সেই সুযোগটা এইচআর পায় না। কারণ আমি তো বললাম শুরুতে, অর্গানাইজেশন শুরু করে যে একটা অ্যাকাউন্টিং পিপল দিয়ে বা অ্যাকাউন্টসের পিপল দিয়ে, ফাইন্যান্সের, উনি অ্যাকাউন্টস ফাইন্যান্সের পাশাপাশি এইচআরটা দিয়ে শুরু করে। তো এইচআর শুরু করলে তখন কি হয়, মালিকের পছন্দ মতো, অনারের পছন্দ মতো লোকগুলো নেওয়া হচ্ছে। তাই লোকগুলো যদি আমি এমপ্লয়িগুলো নেই, এমপ্লয়ের তো দেখতে হবে তার স্পেসিফিকেশন, তার মানে জব রোল অনুযায়ী তার কোয়ালিফিকেশনটা আছে কিনা, তার আদার এক্সপিরিয়েন্স আছে কিনা, তার স্কিল গুলো আছে কিনা। তো সেটা না দেখে কিন্তু আমি অ্যাসাইন করে দিই। যেমন আপনাকে, আমরা যদি বাংলার একটা স্টুডেন্টকে, বাংলার একটা এমপ্লয়িকে আমি যদি অ্যাকাউন্টস অ্যাসাইন করি, সে অ্যাকাউন্টসে কতটা ভালো পারবে? তো এই হিস্ট্রি একটা লোককে যদি আমি এইচআর ডিফিকাল্ট। বসে দিই, এইচআর কিভাবে পারবে? বিষয়টা এইভাবে হওয়ার পরে, যখন অর্গানাইজেশন ঠিক মতো চলতে পারে না, তখন এইচআর এর দরকার পড়ে। ওই সময় এইচআরটা জয়েন করার পরে তার কিন্তু অনেকগুলা কাজ একসাথে হয়ে যায়। প্রত্যেক বলে আমার লোক নাই, এ বলে আমার এখানে কাজ হচ্ছে না, ম্যানেজমেন্ট বলে আমার ওভারহেড অনেক বেশি। সে চতুর্মুখী একটা প্রবলেমের মধ্যে ঢুকে যায়। নানা পেশারে ঢুকে গিয়ে সে যে একটা গঠনমূলক কাজ করবে, যেটাকে আমরা অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট, সাংগঠনিক যে উন্নয়নের কাজটা বলি, যে আসলে কি হওয়া উচিত, কিভাবে করা উচিত, সেই সুন্দর মাফিক সে যে কাজটা করা, সেই কাজ করার, সে চিন্তা ভাবনা করার সময় সুযোগ তার হয়ে ওঠে না। দ্যাটস ওয়াই এই প্ল্যানিং এর, এইচআর প্ল্যানিং এর বড়ই অভাব আমি বলবো বাংলাদেশে আছে এখন। তাহলে তাহলে আপনি কি বলতে চান যে আপনার জব অ্যানালাইসিস যেটা, সেই জব জি, অ্যানালাইসিসের তো আমরা জানি যে দুটো উইং থাকে থিওরিটিক্যালি, জব জি, ডেসক্রিপশন এন্ড জব স্পেসিফিকেশন। তাহলে কি রাইট। জব ডেসক্রিপশন অনুযায়ী জব স্পেসিফিকেশন হয় না, এমনটা কি না, বাংলাদেশে হচ্ছে নাকি হচ্ছে না? এমনটাই বাংলাদেশে হচ্ছে। জব জব ডেসক্রিপশনটা প্রপারলি অ্যাসাইন করা না, এবং সেই জব ডেসক্রিপশন করার জন্য যে জব স্পেসিফিকেশন থাকাটা দরকার, যেটা বললাম, যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেটা ডিভিশন অফ, ওই যে আমরা লেবারটা বলি, যে যে ডিভিশনের থেকে আসা উচিত সেই ডিভিশনের লোক আসে না। যে যে মানে কনভিন্স করে যেভাবে আসতে পারে, সেভাবে আসাতে জব স্পেসিফিকেশনটা ফলো করা হয় না। এইচআর প্ল্যানিং এর ক্ষেত্রে আমরা আমরা যেমন থিওরিটিক্যালি কোয়ান্টিটিভ মেথডস বা কোয়ালিটেটিভ মেথডস অ্যাপ্লাই করি, এই ধরনের প্র্যাকটিসটা বাংলাদেশে কেমন? এই ধরনের প্র্যাকটিস বাংলাদেশে খুবই কম। আমি বললাম যে, কারণ কি, আমার বেশিরভাগ এইচআর শুরুটাই করে কিভাবে শুরু করছে, সে একটা অর্গানাইজেশন শুরু হওয়ার 10 বছর পরে, 15 বছর পরে, তখন কিন্তু সে অলরেডি সে অর্গানাইজেশনে ঢুকে গেছে। তখন কিন্তু অর্গানাইজেশনের ম্যান পাওয়ার সেট হয়ে গেছে, বিভিন্ন ডিপার্টমেন্টে কাজকর্ম শুরু হয়ে গেছে, সেই ডিপার্টমেন্টে প্রপারলি অর্গানোগ্রাম নাই, জব ডিসক্রিপশন নাই, জব স্পেসিফিকেশন নাই। তো সেই ক্ষেত্রে, বাট কাজটা কিন্তু শুরু করছে, তখন কি করে, এইচআর এর কাজটাই হয় যে ম্যাপিং, কম্পিটেন্সি ম্যাপিং বলি। যে ওই যে বললাম যে আমাদের তখন একটা জব ডিজাইন করি, জব ডিসক্রিপশন করি, বেঞ্চমার্ক জব অনুযায়ী, সেই অনুযায়ী কি কি জব
স্পেসিফিকেশন থাকা দরকার, সেটা বের করে আমরা দেখি যে ওই জব স্পেসিফিকেশন অনুযায়ী লোকগুলো আছে কিনা। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ওই লোকগুলোকে পাই না, কারণ এটা যেহেতু বিভিন্ন ধাপে চলে আসছে, জব স্পেসিফিকেশন ফলো না করে চলে আসছে, এখন হুট করে এই লোকগুলো কিন্তু বাদ দেওয়া সম্ভব হয় না। তখন কি করতে হয়, ম্যানেজমেন্ট একটা কথা বলে, এই লোকগুলো আমাদের এতদিন সার্ভিস দিয়ে আসছে, এতদিন যদি দেয়, এখন পারতেছে, এখন পারবে না, এটা তো হতে পারে না, তাদের কন্ট্রিবিউশন আছে, তাদের রিকগনিশন আছে, অতএব তাদেরকে ট্রেন্ড আপ করো, ট্রেন্ড আপ করে তাদের কাজে রাখো। তখন কিন্তু আসলে দেখা যায় যে প্রপার জব ডিসক্রিপশনের যে একটা ভূমিকা, প্রপার জব স্পেসিফিকেশনের যে একটা গুরুত্ব, রুল, ওইটা নিয়ে কিন্তু কাজ করা আর আসলে শুরু করা সম্ভব হয় না। কারণ এই এখন কি হয়, একটা সাজানো বাগান আমি যদি শুরু করি প্রথমে থেকে, তাহলে আমি কোথায় কোন গাছটা লাগাতে পারবো, তাহলে একটা বাগানটা সাজানো যায়। আর গাছটা লাগানোই আছে অগোছালো ভাবে, তখন কিন্তু আমাকে একটা গাছ এক জায়গা থেকে তুলে আরেক জায়গায় নিতে হবে, আরেক জায়গা থেকে তুলে আরেক জায়গায় নিতে হবে। সেই কাজটা কিন্তু আমার জন্য কষ্টসাধ্য, লোকের জন্য কষ্টসাধ্য। কারণ তারা হয়তো তখন বলবো, একজনে বলবো এই গাছটা এখানেই ভালো ছিল, ওই গাছটা ওইখানেই ভালো ছিল। তো ওই কাজ করতে করতেই কিন্তু দেখা যায় যে এইচআর তার যে আসলে কাজটা করা উচিত, যে এইচআর প্ল্যানিং করে তাকে জব ডিসক্রিপশন অ্যাসাইন করে জব স্পেসিফিকেশন মাথায় নিয়ে করতে হবে, সেই কাজগুলো করার একটু সুযোগ কম পায়। বাট আমি আবার বলবো, একটু বর্তমানে এই ধারাগুলো একটু চেঞ্জও হচ্ছে। এখন কিন্তু অনেকেই বেশিরভাগ ক্ষেত্রে যেমন যদি এইচআর আমরা আসলে ব্যাকগ্রাউন্ড দেখেই, এডুকেশন দেখেই, অ্যাকাউন্টেও ব্যাকগ্রাউন্ড এডুকেশন দেখেই লোক নেওয়া শুরু হচ্ছে। বাট প্রবলেমটা হচ্ছে যে অলরেডি যারা ইস্টাবলিশমেন্টে আছেন, অলরেডি যারা ইস্টাবলিশ, তাদের যে বলবো যে পারফরমেন্সটা যেভাবে পাওয়া, সেভাবে পাওয়া যাচ্ছে না। না পাওয়াতে কিন্তু আসলে কাজটা করাটা একটু কঠিন হচ্ছে। বাট হোপফুলি আহ, যারা নতুন নতুন এইচআরে ঢুকতেছে, নতুন নতুন অর্গানাইজেশন গুলো আসতেছে, তারা কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আসতেছে, তারা কিন্তু শুরুটা করতেছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ে। তো সেই ক্ষেত্রে আবার কিছু কিছু জায়গায় কিন্তু ব্যতিক্রমও দেখা যায়, যে যারা প্রপারলি এইচআরটা নিয়েই কাজ করতে পারে, যে আসলেই আহ, আমার প্রপার এইচআর সেটিংটা, প্রপার এইচআর বাজেটটা আগে দরকার, যে বাজেটটা করেই কাজটা শুরু করে। তো ওই জায়গাতে তো, বাট ওইটা সংখ্যাটা একটু কম এখন পর্যন্ত, সংখ্যাটা খুব একটা মানে একটা কনসিডারেবল জায়গাতে পৌঁছাতে পারেনি। আর একটা বিষয় যে আমাদের এইচআর ডিপার্টমেন্ট আসলে কি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে, বা তার রোল, যে ডিপার্টমেন্টের যে রোল, সেই রোল আসলে কি এইচআর ডিপার্টমেন্ট প্লে করতে পারে বর্তমানে? আসলে ওই যে আমাদের আমাদের যে, ফর এক্সাম্পল যদি বলি যে ম্যানেজিং ডিরেক্টর নিয়োগ দেয়া, এটাও তো এইচআর ডিপার্টমেন্টেরই কাজ। শিওর, শিওর। তাহলে এই এই কাজটা করতে গিয়ে আপনার অভিজ্ঞতা থেকে বাংলাদেশের আসপেক্টে কি বলবেন? বাংলাদেশের অ্যাসপেক্টে বলবো যে এইখানে বিষয়টা দাঁড়াইছে যে, যেটা হলো যে এইচআর এই জায়গাতে খুবই কম রোল প্লে করতে পারে। কারণ হলো, আমি আগেই বললাম যে এইচআর আমরা যারা জব করেছি বা এখনো করি, তাদের একটা গ্যাপ থেকে যায় যে আমি কোন অর্গানাইজেশনে জবটা শুরু করব, সেই অর্গানাইজেশনের ওয়ার্ক নেচারটা কি, সেই এটা না জেনে কিন্তু আমরা ঢুকে পড়ি। ঢোকার পরে ওই জব নেচারটা বুঝতে বুঝতে আমাদের সময় চলে যায় 1 বছর 2 বছর, ততদিনে কিন্তু আমার পারফরমেন্স মেজার করা শুরু হয়ে পড়ে। তখন কিন্তু আমার সিনিয়ররা বা ম্যানেজমেন্ট অন্য যারা আছে, তারা কিন্তু মেজার করা শুরু করে। এটা কিন্তু পারফরমেন্স, খেলার মাঠের মতো বডি ল্যাঙ্গুয়েজ। আপনি আপনি আপনার সিনিয়রের সাথে যখন কথা বলবেন, যে বা বডির সাথে কথা বলবেন, কোনো বোর্ডের সাথে কথা বলবেন, সেখানে যদি বলা হয় যে একটা এমডি নেওয়া হবে বা একজন ইডি নেওয়া হবে, তাহলে কিন্তু ইডির কাজটা কি, ইডির রোলটা কি হবে, ইডির জব স্পেসিফিকেশনটা কি হবে। তাইলে সেখানে প্রপারলি যদি এইচআর ফিডব্যাকটা দিতে পারে যে ইডির জব রোল এটা হবে, সেটা কিন্তু পারফেক্টলি দিতে হলে তাকে কিন্তু জব নেচারটা জানতে হবে। তো সেই জব নেচারটা যেহেতু এত ভালোভাবে জানে না, সেই জায়গাতে তার বডি ল্যাঙ্গুয়েজটা থাকে খারাপ, মানে আমি বলবো তুলনামূলকভাবে নিম্ন থাকে। দ্যাটস ওয়াই সেইখানে কিন্তু বিট করাটা এইচআর এর জন্য একটু কঠিন হয়ে দাঁড়ায়। তো সেই জন্যই এটা কিন্তু আসলে নির্ভর করে যে এইচআর এ যারা থাকে তাদের আসলে কতটুকু তাদের জব নেচার সম্পর্কে আইডিয়া আছে, এবং তারা কতটুকু কনফিডেন্ট, এবং কাজটা করতে তারা কতটুকু আমি বলবো যে ডিটারমাইন্ড, যে না আমি এই কাজটা, এটা এইচআর এর।
তো এইটার জন্য কিন্তু যেমন একটা এক্সপিরিয়েন্স দরকার, জব নলেজ দরকার, পাশাপাশি কনফিডেন্স তো আছে। আরেকটা জিনিস আছে আমাদের মধ্যে যেটা কাজ করে এইচআর এর মধ্যে, আমি যেটা 20-22 বছরে লক্ষ্য করেছি, সেটাতে আমাদের সবসময় একটা ভয় কাজ করে যে আমার জবটা থাকবে কিনা। তো এই জন্য আমি সবসময় সব এইচআর কে বলি যে তোমরা জব নলেজটা প্রতিনিয়ত বাড়াও, প্লাস পাশাপাশি যে টাকাটা আর্ন করবা তার 25% সেভিংসে রাখো। তোমার তাহলে একটা বল থাকবে যে না, আমার জব চলে গেলে আমি জব একটা পাবো, আমি এটা বদার করি না, বাট আমার যে কাজটা আমি সেটা পুঙ্খানুপুঙ্খানু পারবো, আমি আমার জবটাকে কম্প্রোমাইজ করবো না। তাহলে এই প্র্যাকটিস আসলে এখনো মানে আমাদের দেশে খুব একটা নেই, যে তার নিজের রোল নিজে প্লে করতে পারে না। না, আমি বলবো যে তারপর এখনো অনেক। আপনি ধরেন এইচআর প্ল্যানিং এর মাধ্যমে আপনি যদি দেখেন যে এক্সেস এমপ্লয়িজ আছে, মানে দুটো কেস হতে পারে, আপনার ইউ মে নিড মোর এমপ্লয়িজ অর মেবি এক্সেস এমপ্লয়িজ এর দেয়ার। রাইট, যদি এক্সেস রাইট। এমপ্লয়িজ থাকে, সেটা এখন পর্যন্ত বাংলাদেশে আসলে কিভাবে ট্রিট করেন? হ্যাঁ, এক্সেস এমপ্লয়ি থাকলে পরে একটা বিষয় যেমন যে সবসময় যে এক্সেস এমপ্লয়ি যে নাই তা না, এক্সেস এমপ্লয়ি সব বেশির ক্ষেত্রেই আছে। কারণ পারফরমেন্সটা, প্রোডাক্টিভিটি প্রতি বছরই ইনক্রিজ করার কথা, যে কিন্তু সেটা যেহেতু ইনক্রিজ করে না, বিকজ তার ওই এডুকেশনটাও নাই, তার ওই বলবো আউটপুটটা দিতে পারে না, তার ডিটারমিনেশনটা নেই, কোম্পানির প্রতি তার ওনারশিপটা নেই, এবং জব রোলটাও তো সে বুঝতে পারে না, এবং মডার্ন ইকুইপমেন্টের সাথেও সে আসলে একইভাবে চলতে পারে না। দ্যাটস ওয়াই এক্সেস ম্যান পাওয়ার থাকাটাই স্বাভাবিক। এই ক্ষেত্রে সবচেয়ে প্রবলেম যেটা হয় সেটা হলো যেই এক্সেস ম্যান পাওয়ারটা, যদি বলি যে এক্সেস ম্যান পাওয়ারটা কোথা থেকে আসছে, এই এক্সেস ম্যান পাওয়ারটা বেশিরভাগ ক্ষেত্রে ম্যানেজমেন্ট, যারা কোর ম্যানেজমেন্ট, এমডি বা ওনার, তাদের মাধ্যমে শুরু থেকে যে লোকগুলো এমপ্লয় করা হয়েছে তারাই আসলে এক্সেস। কারণ তাদের জব রুল এবং তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন ম্যাচ করে না, এবং তাদের কাজটাই হলো মালিকের চারপাশে থেকে বিভিন্ন ইনফরমেশন দেওয়া, মালিককে সবসময় তেলের মধ্যে রাখা, সহজ কথা। মালিককে যেহেতু ওই ওর মধ্যে রাখে, তারা কিন্তু কাজটা ঠিক মতো করে না, এই জন্য তারা এক্সেস হয়ে যায়। এখন ওই লোকটা যে এক্সেস হয়ে গেছে, ওই লোকটাকে কিন্তু সেপারেশন করাটা সো টাফ হয়ে যায়, কারণ তারা মালিকের খুব কাছে। এবং যখনই এইটার এই হাতটা দেয় যে আমার এক্সেস আসলে এই কারণে, একবারে সাইন্টিফিক আকারে যদি বলি, যে জব ডিসক্রিপশন করলো, জব স্পেসিফিকেশন করলো, ওই অনুযায়ী ছকে ফেললো, ছকে ফেললে দেখলো ওইগুলাই পড়ে গেল, ওই এক্সেস ম্যান পাওয়ারটা যেটা মালিকের কাছের লোক, তখন কিন্তু মালিক বলে যে না, এই লোকগুলো তো আমার এইভাবে করছে, এবং তারা সংগঠিত হয়ে কিন্তু তখন এইচআর এর পিছনে লাগে। দ্যাটস ওয়াই ওইখানে এইচআর একটু কম্প্রোমাইজে চলে আসে। এইটা আসলে এক্সেস ম্যান আমাদের পাওয়ারটা দেশের প্র্যাকটিস। আমাদের দেশের প্র্যাকটিস। আরেকটা এইখানে আসলে জিনিস যে আপনার আপনার যে এই যে আপনারা এক্সেস হলেও তাদেরকে আপনার সেপারেশনের দিকে নিয়ে যেতে পারেন না। আপনি আপনি যেসব জায়গায় কাজ করেছেন, এইসব প্রতিষ্ঠানে, সব প্রতিষ্ঠানে কি এইচআর পলিসিস, স্টাবলিশ এইচআর পলিসিস বা কর্পোরেট পলিসি থাকার কথা, সেটা কি আসলে ছিল কিনা? হ্যাঁ, ওই জিনিসটা এইচআর পলিসি করেছি, এইচআর পলিসি করা হয়েছে, ইমপ্লিমেন্টেডও করা হয়েছে, সেটা করা গেছে, বাট প্রতিটা সময় বাধাগ্রস্ত হয়েছে। বাট এইচআর পলিসিটা ডেভেলপ করা হয়েছে অফ দ্য কোম্পানি। এইচআর পলিসি যেমন এখন কিছু নাই, মনে করেন যে আমাদের অ্যাটেন্ডেন্স পলিসি কি হবে, ইনক্রিমেন্ট পলিসিটা কি হবে, প্রমোশন পলিসিটা কি হবে, তো বিভিন্ন বেনিফিট পলিসিটা কি হবে, রিওয়ার্ড পলিসিটা কি হবে। তো এই জিনিসগুলা যখন থাকে না, তখন কিন্তু রিকোয়ারমেন্ট সবারই, যে যেটা বললাম, যেটা মালিকের খুব কাছের লোক এক্সেস, তারও কিন্তু সেই বেনিফিটটা অফিসিয়ালি পাচ্ছে না, হয়তো মালিকের পাচ্ছে, আনঅফিসিয়ালি পাচ্ছে। তারাও কিন্তু তখন চায় যে আমার আমার অফিসিয়ালি আসুক। যখনই এটা সবাই চায়, তখন পলিসিটা কিন্তু সবাই বেনিফিটেড হয়, সেই বেনিফিট না। কিন্তু এই বেনিফিটটা যেহেতু আমি করে দিলাম ফর দ্য বেটারমেন্ট অফ দ্য এমপ্লয়মেন্ট, এমপ্লয়ি অলসো, এমপ্লয়ার, তখন কিন্তু এমপ্লয়ার একটা জিনিস বলে যে তুমি অর্গানাইজেশন জয়েন করার পরে পলিসি করেছো, সবকিছু করেছো, আমার খরচ বেড়েছে, বাট আমার এক্সেস ম্যান পাওয়ার কিন্তু তুমি কমাতে পারো নাই এই লোকগুলারে।
তখন কিন্তু যখন ওই এক্সেস ম্যান পাওয়ার নিয়ে কাজ করা হয়, ওদের ট্রেন্ড আপ করার কাজ করা হয়, ওদের কম্পিটেন্সি নিয়ে কাজ করা হয়, তখন কিন্তু ওরা আবার একত্রবদ্ধ হয়। একতাবদ্ধ হয়ে আবার কিন্তু এইচআর পিছনে লাগে। তো যেটা বেনিফিট রিলেটেড পলিসি, যেহেতু বেনিফিট রিলেটেড, এটা কিন্তু মোস্টলি এমপ্লয়ের পক্ষে, এমপ্লয়ারের পক্ষেও আসে, বাট এমপ্লয়ির পক্ষে আসে। কারণ নিয়মের মধ্যে আসলে পরে, যেমন সে আগে স্যালারি পাইতো 10 তারিখে, আমি পলিসিতে বলে দিলাম 7 তারিখের মধ্যে বেতন হবে। আগে নিয়ম কারণ ছিল লিভ, চাইলে লিভ পাইতো না, আমি লিভ পলিসি করে দিলাম বছরে এতগুলো লিভ পাবে। বোনাস করে দিলাম বছরে 2টা বোনাস বা 3টা বোনাস পাবে। ইনক্রিমেন্ট বছরে একটা দিনে নির্দিষ্ট পরিমাণে হবে, নির্দিষ্ট সময়ে হবে। এই যে নিয়মগুলা, এটা কিন্তু ফর দ্য রিটেনশনের জন্য করা হয়, এবং যাতে প্রোডাক্টিভিটি বাড়ে এবং এমপ্লয়িগুলো রিটেনশন করে। এটার জন্য আমার পলিসি করা দরকার, পলিসি করলাম। সেই পলিসিতে সবাই অ্যাকসেপ্ট করে, বিদায় সেটা ইমপ্লিমেন্ট করা যায়। কিন্তু ফাইনালি আমি যদি প্রোডাক্টিভিটিতে টাচ করতে চাই ফাইনাল লেভেলে, আমাকে তো ডেভেলপমেন্ট স্টেজে যেতে হবে। সেইখানে কিছু লোক ডেভেলপ হবে, কিছু প্রমোটেড হবে, কিছু আমি বলবো যে কিছু সেপারেটেড হতেই হবে। কারণ যাদের পারফরমেন্স খারাপ, ওই জায়গাটাতে কাজ করার যথেষ্ট জায়গা আছে। এই জায়গাগুলোতে ম্যানেজমেন্টকে হেল্প করতে হবে, অনারকে বুঝতে হবে তার নিজেকে, যে না, অর্গানাইজেশন চলবে অর্গানাইজেশনের গতিতে। যেমন কর্পোরেট গভর্নেন্স, যে নিয়মটা, যেটা পলিসি সাইন করছে ম্যানেজমেন্ট নিজে, অনার নিজে, এমডি নিজে, সে পলিসিটাকে তখন যদি বিশ্বাস করে, পলিসিটাকে যদি সম্মান করে, যে পলিসি মোতাবেক হোক, এই পলিসি অনুযায়ী হবে। এর মধ্যে যদি কেউ সেপারেশন হয়ে যায়, কেউ যদি ডিমেশন হয়, হবে, আমার কিছু করার নাই। কারণ যে বেনিফিটটা যদি সবাই নিয়ে থাকে, তাহলে পলিসি ইমপ্লিমেন্টেশন হবে। তো সেই জায়গাগুলোতে ম্যানেজমেন্ট যদি সাপোর্ট দেয়, তাহলে আমি মনে করি যে ভালো একটা জায়গাতেই আসা যাবে। ওই জায়গাগুলোতে এখনো কাজ করার যথেষ্ট স্কোপ আছে। এখন আপনার ধরেন এইচআর প্ল্যানিং এর মাধ্যমে যদি আপনার এডিশনাল এমপ্লয়ি দরকার হয়, ইফ ইউ নিড মোর এমপ্লয়িজ ফর দি কামিং ইয়ার, দ্যাট মিনস শর্টফল অফ হিউম্যান রিসোর্সেস আর দেয়ার ইন ইউর কোম্পানি, তাহলে আপনারা তো রিক্রুটমেন্টে যান। যে এই রিক্রুটমেন্টের কাজটা বাংলাদেশের প্র্যাকটিসটা কেমন? রিক্রুটমেন্টের প্র্যাকটিসটা বাংলাদেশে এখন মোটামুটি একটু ভালোর দিকে যাচ্ছে। আগের গুলাতে একটু এই ছিল, আমি বলি আমরা যখন জয়েন করছি বা বিফোর 5 ইয়ার্স আর 10 ইয়ার্সে আমরা বলবো, তখন বেশিরভাগই ছিল রেফারেন্সে। যে ম্যানেজমেন্টের কাছে প্রতিনিয়ত সিভি আসতো, সেই সিভি থেকে উনি বলতো ওনাকে দেওয়া যায়, ওনাকে দেওয়া যায়, ওই ব্যক্তিতে বা আমাদের যারা এমপ্লয়ি থাকতো, যারা সিনিয়র লেভেল এমপ্লয়ি থাকতো, তাদের রেফারেন্সে সিভি গুলা বেশিরভাগ ক্ষেত্রে কনসিডার করতে হতো। বাট বর্তমান জগতে এখন যেহেতু আসলে লেবার কস্ট বেড়ে গেছে, প্রোডাক্টিভিটি কমে গেছে, সবকিছু মিলে কিন্তু এখন আসলে একটা জায়গাতে দাঁড়িয়েছে যে স্কিলের দরকার। সেই স্কিলের দিক থেকে এখন আসলে ম্যানেজমেন্টটা বুঝতে শিখেছে, মালিক পক্ষ চাচ্ছে যে ভালো লোক আসুক। এই জায়গা থেকে এখন মানুষ আসলেই চায়। দ্যাটস ওয়াই কিন্তু একটা কথা শুরু হয়ে গেছে, যে সবাই বলে চাকরি, আহ, চাকরি নাই, চাকরি নাই, কিন্তু এত লোক চাকরি দেওয়া যাচ্ছে না। আবার ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আমরা ভালো লোক পাচ্ছি না। আবার যারা চাকরি পাচ্ছে না তারা বলতেছে চাকরি নাই। এই যে একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, এটা বিকজ অফ এই যে কম্পিটিশনের কারণে এখন সার্কুলার দিয়ে, তারপরে ইন্টারভিউর মাধ্যমেই নেওয়ার সুযোগ, বেশিরভাগ ক্ষেত্রেই আমি বলবো 80 থেকে 90% ক্ষেত্রে এটা সুযোগ হয়েছে। এটা মালিক পক্ষ এখন সাপোর্ট করে ভালোর জন্য, তার ভালোর জন্য, প্রোডাক্টিভিটির জন্য। তা আমরা যে আপনার এই যে ইন্টারনাল রিক্রুটমেন্ট, এক্সটার্নাল রিক্রুটমেন্ট বা ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্টের কথা বলি, এটা বাংলাদেশে আসলে কি শুধু রেফারাল বেসই বেশি হয়? আর রেফারাল কেস কিন্তু এটা ডেভেলপ কান্ট্রিতে কিন্তু রেফারাল বেস কিন্তু আরো ভালো হয়, যে তারা এনকারেজ আসলে করে যে ইভেন যদি একটা এমপ্লয়িকে রেফার করতে পারে তাহলে অনেকে ইনসেনটিভ দেয়, যে ইউ হ্যাভ রেফার্ড এন এমপ্লয়ি ফর মাই অর্গানাইজেশন, সো সাম ইনসেনটিভস আর ওয়েটিং ফর ইউ, দিস টাইপ অফ অফার্স আর অলসো অ্যাভেলেবল ফর দেম। তাহলে এটা আমাদের না, রাইট, সমস্যা কেন? রাইট। এটা এটা আসলে সমস্যা না। এটা যদি আমরা মিনিংটাকে চেঞ্জ করে ফেলছি। যেমন আমরা যদি বলি ইন্টারনাল রেফারেন্স, ইন্টারনাল রেফারেন্স মানে কি? ইন্টারনাল, আমার একটা এমপ্লয়ি আছে, সে এক ডিভিশনে আছে, সেই ডিভিশন থেকে অন্য ডিভিশনে তাকে সুযোগ করে দাও, এটাই বলে আমরা ইন্টারনাল। আমরা কিন্তু আমরা মিনিংটা করি কি, যে আমি একজন ইন্টারনাল, আমি আরেকজনের রেফার করলাম, এটা ইন্টারনাল। এটা না, কিন্তু ইন্টারনাল মানে এক ডিভিশনে আছে, তাকে আরেক ডিভিশনে, তাকে আমি ট্রান্সফার করে বা জব এনলার্জ করে আমি তাকে দিতে পারি। এটা কিন্তু এইচআর এর একটা টার্ম, এবং এটা করতে পারলে অবশ্যই ভালো।
একটা এমপ্লয়ি একটা ডিপার্টমেন্টে ভালো করতেছে, সে পাশাপাশি আরেকটা ডিপার্টমেন্ট ভালো করতে সুযোগ দেওয়া উচিত যদি আমি কোম্পানিতে সিও ডেভেলপ করতে চাই। তাহলে কিন্তু একটা এমপ্লয়িকে প্রতিটা ডিপার্টমেন্টে কাজ করে আনতে হয়, এটা ইন্টারনাল রেফারেন্স। এটা আমরা মিনিংটাই ভুল করে ফেলেছি। আর এক্সটার্নাল রেফারেন্স বলতে সে ইন্টারনালি কখনোই কাজ করে না, সে বাইরের একটা অর্গানাইজেশনে কাজ করছে, সে বাইরের অর্গানাইজেশন থেকে আসছে, সে এইটা এমপ্লয়ি রেফারেলের সাথে জড়িত। এমপ্লয়ি রেফারেল যেটা বলি, আমি একটা রেফারেন্স দিতে পারি, আপনি একটা দিতে পারেন, অমুকে দিতে পারেন। কিন্তু এই রেফারেন্সটা এখন নেপোটিজমের পর্যায়ে চলে গেছে বাংলাদেশের ক্ষেত্রে। যে আমি চিন্তা করি আমার একটা নিকটাত্মীয় বা কাছের আত্মীয় বা আবার একটা শুভাকাঙ্ক্ষী ঢুকুক, তার যদি পারফরমেন্স খারাপ থাকে, আমি কিন্তু ফর দ্য সেক অফ কোম্পানি এই রেফারেন্সটা দিচ্ছি না। আমি নিজের নেপোটিজমের জন্য, নিজের ফ্যামিলির জন্য, নিজের চাহিদার জন্য এটা রেফারেন্স করতেছি। দ্যাটস ওয়াই বাংলাদেশে এই রেফারেন্সটা ভালো কাজ করে না। এখন আপনার এই রেফারেল ছাড়াও আপনার ধরুন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি করা, মানে আপনার ক্যাম্পাস রিক্রুটমেন্ট, তারপর বিভিন্ন ইউনিভার্সিটি বা স্কুলগুলিকে আইডেন্টিফাই করা যে বুয়েট সে ফর এক্সাম্পল ভালো প্রোডাক্ট তৈরি করে, কাজেই আমরা কি তাদের কাছে গিয়ে বলি যে আমাদের 50 জন ইঞ্জিনিয়ার দিবেন, বা এই ধরনের আপনার প্র্যাকটিস বাংলাদেশে আছে কিনা? আহ, কিছু ক্ষেত্রে আছে বাংলাদেশে। দু একটা মাল্টি ন্যাশনাল যেমন ব্রিটিশ আমেরিকান টোবাকো, ওরা কিন্তু বেশ আহ, প্রায় ক্ষেত্রে এই কাজগুলো করে। বুয়েটে আগে জানিয়ে রাখে, আইবিএ তে জানায়, কমার্স ফ্যাকাল্টিতে জানায়, ওরা কিন্তু এই কাজগুলো করে। আরো কিছু মাল্টি ন্যাশনাল, নেসলে ওই কাজগুলো করে। তো এইটা কিন্তু আহ, যে ভালো ভালো যারা মাল্টি ন্যাশনাল গুলো এই কাজগুলো করে। বাট এইটার পাশাপাশি আমি যেটা মনে করি যে আমরা যে এই যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টটা করি, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে কিন্তু আমরা ঠিক মতো করি না আসলে এটা। আমি বলি ইন্ডাস্ট্রির পক্ষে থেকেও গ্যাপ আছে, যদি বলি ইউনিভার্সিটির পক্ষেও কিছু গ্যাপ আছে, আমাদের ইন্ডাস্ট্রি গ্যাপ আছে। কিরকম? আমরা একটা স্টুডেন্টকে একটা ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে 3 মাসের জন্য দিলাম। ওকে কিন্তু আমরা যদি প্রপারলি গাইড করি, যে একজন ইন্ডাস্ট্রি যে সিনিয়র আছে তার আন্ডারে, সে 3টা মাস তাকে প্রপারলি গাইড করবে যে সে তার প্রোডাক্টিভিটিটা কিভাবে তুলে ধরতে পারে, কাজটা কিভাবে ভালো করতে পারে, তাকে মোটিভেশন দিয়ে তাকে নিয়োজিত করা। এই কাজটা কিন্তু করতে হবে আমাদেরকে ইন্ডাস্ট্রির পক্ষ থেকে। আর যেটা ইউনিভার্সিটির পক্ষ থেকে যেটা করতে হবে, ডিসিপ্লিনটা তাকে শিখিয়ে দিতে হবে। যে ইউনিভার্সিটি একটা স্টুডেন্ট, সে কিন্তু ঘুমে থেকে উঠে 10টা 11টায় উঠে ক্লাসে গেল, তারপরে ক্লাস করে আসলো, বিকাল 8টা রাতে পড়লো। এই যে এইখান থেকে বেরিয়ে হঠাৎ করে যে সে একটা ডিসিপ্লিন লাইফে ঢুকলো, এই ডিসিপ্লিনটা তাকে শিখিয়ে দিতে হবে। তুমি এখন কর্পোরেট জগতে ঢুকছো, তোমার ড্রেস আপ, তোমার বলা, কথাবার্তা, ভঙ্গিমা, সিনিয়রের সাথে কিভাবে কথা বলবা, ইয়েস কে ইয়েস বলবা, নো বলবা, যে কোনো কাজ দিলে তুমি চ্যালেঞ্জ নিবা, সবগুলো করবা, তুমি পজিটিভ অ্যাটিটিউড দেখাবা। এই যে ভালো কিছু করবা, তুমি যদি খারাপ কিছু করো তাহলে ইন্ডাস্ট্রি একটা, সরি, ইউনিভার্সিটি একটা বদনাম হবে। ইউনিভার্সিটির প্রোডাক্টটাকে ঠিক রাখার জন্য তোমাকে করতে হবে। এই যে একটা দুই পক্ষ থেকে একটা যুগোপযোগী ব্যবস্থা, এটা যদি করা যায়, তাহলে আমি মনে করি যে রিক্রুটমেন্টে একটা ভালো একটা ধারা তৈরি হবে, যেটা কস্ট ইফেক্টিভ হবে। কারণ আমি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের মাধ্যমে যদি নেই, ইন্টার্নশিপ নিব, সেখানে অল্প কিছু টাকা দিলেই ইন্টার্নশিপ পাওয়া যাচ্ছে। তারপরে আমি তাকে এমটিও বা অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে যদি দেই, তাকে 20,000 25,000 টাকা দিলে ভালো স্টুডেন্ট গুলো নেওয়া যাচ্ছে, এবং এইখান থেকে সে আস্তে আস্তে উপর দিকে যাবে। তাহলে কিন্তু কস্ট ইফেক্টিভ হবে। এবং আমরা কিন্তু ওই 3টা মাসে জাজ করে নিতে পারতেছি যে তার বিহেভিয়ারাল দিক কি, তার অ্যাম্বিশনটা কি, তার অ্যাটিটিউডটা কি, তার ফিউচার প্ল্যানিংটা কি। আমরা কিন্তু তাকে ফিজিক্যালি জাজ করে নিচ্ছি, প্রত্যেকে জাজ করে নিতে পারতেছি। সেইখানে যে ভালো করতেছে সেই কিন্তু ঢুকতে পারবে, আর যে ভালো করবে তাহলে না সে কিন্তু আপনারা আপনারা ঢুকবে। এই যে রিক্রুটমেন্টের কথাটা যদি বাদ দিই, এখন তো সারা বিশ্বে যেমন এটিএস অ্যাপ্লিক্যান্ট ট্র্যাকিং সিস্টেম চালু হয়েছে, রাইট। এই এই ট্রেন্ডটা এখন বাংলাদেশে কেমন? বাংলাদেশে এই ট্রেন্ডটা খুবই মোটামুটি জোরালো হচ্ছে। কারণ কি, যখন এমপ্লয়ির দরকার পড়ে,
তখন কিন্তু এই যে আমরা সিস্টেমেটিক যে আমরা ওই মাসে এতগুলা নিব, ওই মাসে এতগুলা নিব, এটা কিন্তু নির্ভর করে না। কারণ এমপ্লয়ি একটা টার্ন ওভার থাকে, হুট করে এমপ্লয়ি রিজাইন দিয়ে চলে গেল, টার্মিনেট হয়ে গেল, তখন হুম। কিন্তু ইমিডিয়েটলি লুক লাগে। ইমিডিয়েটলি লুক লাগলে কিন্তু আমার কাছে কিন্তু সিবি ব্যাংক যেটা বা অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম, সেই দুইটাই কিন্তু লাগবে। কারণ অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম আমি শুধু খালি সিবি রাখবো তা না, আমার এখানে ইন্টারভিউ দিয়ে গেছে, ওই সময় সে কে ভালো করছিল, কার পটেনশিয়ালিটি কেমন ছিল, সেই যে টোটাল যে সিস্টেমটাকে রাখা, টোটাল যে ডেটাবেসটাকে রাখা, এইটাই কিন্তু অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম। তো সেই অনুযায়ী যারা ভালো এইচআর তারা কিন্তু এইভাবে এটিএসটা রাখে, সফটওয়্যারেও রাখে, অনেকে আবার এক্সেলের মাধ্যমেও রাখে, যাতে দ্রুত সে বের করে দিতে পারে। তার সিনিয়র বললো যে এই লেভেলের কিছু লোক আমাকে কালকের মধ্যে বা পরশু দিন ডেকে দিতে হবে, তখন কিন্তু সেই ডেটাবেস থেকে সে দিতে পারে। এইটা মোটামুটি ফলো তাহলে করে। কি আপনাদের কি এমপ্লয়ি ইনভেন্টরি থাকে? এমপ্লয়ি ইনভেন্টরি থাকে, আমাদের এবং এমপ্লয়ি ইআরপির সাথে যে আপনাদের যে একটা এইচআর মডিউল যেটা থাকে, সেই এইচআর মডিউলটা আসলে এখন বাংলাদেশে প্র্যাকটিসটা কেমন? মডিউলটা সবাই অ্যাপ্লাই করে কিনা? মডিউলটা সবাই অ্যাপ্লাই করে, বাট এটাকে অনেকে কাস্টমাইজ করে, অনেকে আবার বলি যদি আমি সেমি সফটওয়্যার বেসড, অনেকে কিছুটা সফটওয়্যারের হেল্প নেয়, কিছুটা নিজে এক্সেল এর মাধ্যমে হেল্প নেয়। এটা যদি বলি একবার টোটাল ইআরপি সিস্টেমে, সফটওয়্যার সিস্টেমে যদি বলি, সবাই এখন পর্যন্ত এটা নাই। বাট আমি বলবো যে যেহেতু সে এক্সেল জানে, এক্সেল প্লাস সফটওয়্যার, এটা একটা মিক্সচার লেভেলে এখন আছে। যে আপনার এই যে এইচআর প্ল্যানিং নিয়ে আমরা কথা বললাম, একটা হলো যে এগ্রিগেট প্ল্যান করা, যে পুরো পুরো অর্গানাইজেশনাল। আরেকটা যে জি। সাকসেশন প্ল্যানিং এর যে বিষয়টা, সেই সাকসেশন প্ল্যানিং সাকসেস, এর প্র্যাকটিসটা বাংলাদেশে কেমন? আহ, আমি বলবো যে সাকসেসর প্ল্যানিং এর ব্যবস্থাটা এখনো বাংলাদেশে খুব ভালো না। বাট যদি বলে এখন কিছুটা হওয়া শুরু হয়েছে, কারণ যেহেতু মাইগ্রেশন লেভেল বেড়ে গেছে। কারণ লোক হঠাৎ করে চলে গেলে তার সাকসেসর কে দাঁড়াবে, ওই জায়গাটাকে কন্টিনিউ করতে পারবে, সেই কথাগুলো চিন্তা করে এখন বেশ চিন্তার বিষয় হয়ে গেছে। দ্যাটস ওয়াই এইচআর এটা নিয়ে মোটামুটি প্র্যাকটিস শুরু করেছে। যে আসলে সাকসেসর ফার্স্ট লেয়ার কে আছে, সেকেন্ড লেয়ার কে আছে, থার্ড লেয়ার কে আছে, এটা নিয়ে তারা একটা ডেটাবেস করে, এটাকে এইচআর অডিট, এইচআর ইনভেন্টরি যে পার্টটা বললাম, সেই এইচআর আপনি যেটা বললেন এইচআর ইনভেন্টরি, সেখানে আসলে এটা করা। এবং অনেক ক্ষেত্রে 9 গ্রিড মডেল যেটা আছে, সেটাও অনেকে ফলো করে, যে কারা হাইলি পটেনশিয়াল, কার গ্রোথ লেভেলটা ভালো, কার পটেনশিয়ালিটিটা লো, এটা অনেকেই 9 গ্রিড মডেলের মাধ্যমে করে। তো বিষয়টা তাহলে যে কি যদি আমরা আমরা থিওরিতে যেটা ছেলে মেয়েদের শেখাই, সেগুলির অ্যাপ্লিকেশন আমাদের বাংলাদেশে কিছুটা আছে, আপনি দাবি হ্যাঁ, করেন? অবশ্যই আমি যদি বলি যে অ্যাপ্লিকেশন নাই, সেটা ভুল হবে। অ্যাপ্লিকেশন অবশ্যই আছে, এবং অ্যাপ্লিকেশন যে যতটা বেশি ফলো করতে পারে তার ক্ষেত্রেই ভালো আসছে, সেই বেটার এইচআর প্র্যাকটিস করতেছে বাংলাদেশে। আর এই যে একটু আগে বলতেছিলেন যে আপনি জব ইন্টারনাল পোস্টিং এর মাধ্যমে জব এনলার্জমেন্ট এর একটা প্র্যাকটিস আছে, জি। তাহলে জব এনরিচমেন্ট করার কোনো প্র্যাকটিস আমাদের দেশে আছে কিনা, বা আপনি আপনার এই 23 ইয়ার্স এর ক্যারিয়ারে এনরিচমেন্ট করার কোনো এক্সাম্পল দিতে পারবেন কিনা হ্যাঁ, বাংলাদেশে? ইংলিশ ডিভিশনাল, প্রতিটা ডিপার্টমেন্টেই ওইটা করা হয়ে থাকে। বাট এটা খুব যদি বলি পার্সেন্টেজে খুবই কম। বাট জব ইনরিচমেন্টের ঘটনাগুলো বেশিরভাগ এইচআরে যেমন আমরা বিভিন্ন উইং নিয়ে কাজ করি, যে রিক্রুটমেন্ট এন্ড সিলেকশন কেউ দেখে, কেউ পারফরমেন্স ম্যানেজমেন্টের দেখে, কেউ ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টটা দেখে, কেউ এমপ্লয়ি রিলেশনটা দেখে। তো যখন আমরা ওই জবটা ইনলার্জ করি, যে পিএমএসও করবে, ট্রেড, তারপরে তার ট্যালেন্ট ম্যানেজমেন্টও করবে, এন্ড করার পরে এই দুইটাই সে সাকসেসফুলি করলো। করার পরে তাকে অ্যাডিশনালি যখন আমি দায়িত্বটা দিয়ে দিব, যে হ্যাঁ দুইটাই পারতেছে, তখন তাকে একটু প্রমোশন করা দরকার। সেক্ষেত্রে কিন্তু প্রমোশন হচ্ছে, এবং তার জব ইনক্রিজমেন্টটাও হচ্ছে। তো আমি বলি যে এইটা যদি বলি যে একবার পুঙ্খানুপুঙ্খানুই করা হচ্ছে, এরকম না। বাট এই প্র্যাকটিসটা শুরু হয়েছে, এই প্র্যাকটিসটা। বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে এই যে থিওরিটিক্যাল যে আন্ডারস্ট্যান্ডিংটা,
থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটাই কতটা মার্কেটে এইচআর এর কাছে আসে সেটাও কিন্তু আসলে দেখার বিষয়। যে আসলে যদি আপনি 100 এইচআর কে জিজ্ঞেস করবেন যে জব ইনলার্জমেন্ট কি, জব ইনভেস্টমেন্ট কি, আহ, তারা কিন্তু আমার মনে হয় গুলিয়ে ফেলে। যেমন রিক্রুটমেন্ট সিলেকশন দুটোর পার্থক্য কি গুলিয়ে ফেলে। তো আমার যে প্র্যাকটিসটা যদি বলি, আসলে থিওরিটিক্যাল প্র্যাকটিসটা যদি থিওরি সে ভালো না বুঝে, আর যদি অর্গানাইজেশনের জব নেচারটা না বুঝে, আসলে প্র্যাকটিসটা করাটাও আসলে খুবই কঠিন। এখন ওই যে আপনি একটা কথা বলছেন যে জব নেচার বুঝে সেভাবে কাজ করা, আসলে এটাকে আমরা থিওরিটিক্যালি বলি স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। যে রাইট। আমার প্রতিষ্ঠানের উদ্দেশ্যের সাথে আমার ডিপার্টমেন্টাল বা ফাংশনাল স্ট্র্যাটেজি কতটা রিলেটেড। যে আপনি ট্রেনিং করবেন, সেই ট্রেনিং এর হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট অফ ট্রেনিং, ইট মাস্ট বি টু রাইট। আর enhance the profitability sales or রাইট। something জি। that will contribute to the company's growth, যেটাকে আমরা রাইট। স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স বলি। তো এই জি। স্ট্র্যাটেজিক থিঙ্কিং করার মতো লোক কি আপনার এইচআর ডিপার্টমেন্টে কাজ করে? বা করলে কত পার্সেন্ট করে এই স্ট্র্যাটেজিক থিঙ্কিং নিয়ে? স্ট্র্যাটেজিক থিঙ্কিং নিয়ে কাজ খুবই কম লেভেলে, আমি যদি বলি ম্যাক্সিমাম 20-25%, নট মোর দেন দ্যাট। এখন তার বেশি আপনার করতে করতে পারে না। আপনার আপনার ধরেন সিলেকশনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলি আপনারা দেখেন? সিলেকশনের ক্ষেত্রে সবসময় আমরা যেটা দেখি আসলে যে আহ, তার আহ, যে এমপ্লয়িটাকে আমরা সিলেক্ট করতে যাচ্ছি, তার প্রথম যে জিনিসটা আমরা আমরা দেখতে চাচ্ছি যে তার ম্যাচুরিটিটা, এবং তার জব যে করবে, জব করার যে আগ্রহটা, জব নলেজটা চাইতে বেশি দিই, যে জবটা যে করবে অর্গানাইজেশন সম্পর্কে সে কতটা জানে, এবং অর্গানাইজেশনের সাথে যে কতটুকু সে অ্যাডাপ্টেড করতে পারবে, তার মানে অর্গানাইজেশন সম্পর্কে যদি আগ্রহটা আছে কিনা তার, এবং সে অ্যাডাপ্টেবল কিনা। সে তার সহজ কথা অ্যাটিটিউডটাকে বেশি ফোকাস করা হয়, যে অ্যাটিটিউডটা কি। অনেকে দেখবেন যে ইন্টারভিউ বোর্ডে আসতেছে, সে বলেই ফেলে যে আসলে আমি যেখানে আছি বা আমি জবটা করবো কিনা এখনো শিওর না, আমি একটু দেখতে আসতেছি। মানে নেগেটিভ ধরনের কথাবার্তা, বা হুম। এই অ্যান্সার গুলো একটু নেগেটিভ টাইপের। আবার অনেকে আসলে দেখায় যে তার শো করে, না আমার জবটা দরকার, আমি জব করব, আমি এই অর্গানাইজেশনে বেশি দিন থাকবো। এবং তার ফ্যামিলি স্ট্রাকচারটা আমরা সেক্ষেত্রে শুনি, ফ্যামিলিতে কে কে আছে, তার যারা যারা আছে সেখানে আহ, তার রোলটা কি, সে কতটুকু কন্ট্রিবিউট করতে হবে কিনা, সবকিছু মিলে যে আমি যে লোকটাকে নিচ্ছি সে পটেনশিয়ালিটি হবে, এবং সে রিটেন করতে পারবে কিনা আমাদের অর্গানাইজেশনের সাথে। এখানে একক কোনো ক্রাইটেরিয়া না আসলে। যদি বলি যে সবগুলো ক্রাইটেরিয়া, যে জব নলেজ কতটুকু, জবটা করতে তার কতটুকু ধারণা আছে, এবং পটেনশিয়ালিটিটা কতটুকু, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কি রকম, আমাদের অর্গানাইজেশনের সাথে সে ম্যাচ করবে কিনা, এই এই সব কিছু মিলেই কিন্তু আসলে তাকে এখন আপনার সিলেকশনের। সিলেকশনের ক্ষেত্রে ধরেন আপনি তো এইচআর এক্সপার্ট, কিন্তু যখন একজন মার্কেটিং বা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের যখন এমপ্লয়ি দরকার হবে, সেক্ষেত্রে আমরা বাংলাদেশে কোন ধরনের প্র্যাকটিস করি? যেমন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এমপ্লয়ি দরকার, আপনি জব অ্যানালাইসিস করলেন, জব ডেসক্রিপশনের সাথে ম্যাচ করলেন যে অ্যাকাউন্টিং এর লোক দরকার, কিন্তু আপনি এইচআর এক্সপার্ট। এইচআর ডিপার্টমেন্ট সেখানে সিলেকশনে কোন রোল প্লে করে? যে এইটাই তো সুন্দর কথা, এই যে এই জন্যই বলছি যে এইচআর কে এক নাম্বার জিনিস হলে তাকে জব নেচারটা বুঝতে হবে, দুই নাম্বার হলো জব স্পেসিফিকেশন বুঝতে হবে। এই যে আমি অ্যাকাউন্টের লোকটা নেব, সেই অ্যাকাউন্টস কি কাজ করবে, এটা কি জেনারেল অ্যাকাউন্টস করবে, না কস্ট ম্যানেজমেন্ট করবে, না ফাইন্যান্স করবে? তাহলে অ্যাকাউন্টস যদি জেনারেল অ্যাকাউন্টস করে, তার ব্যাকগ্রাউন্ড কি, তুই কি সে সিএ সিসি করা সিএ ব্যাকগ্রাউন্ড না জেনারেল ব্যাকগ্রাউন্ড? এই যে জব স্পেসিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন, আদার কোয়ালিটি, আদার স্কিল, এইগুলা কিন্তু এইচআর কে বুঝতে হবে। সেইখানে এইচআর কিন্তু টোটাল ভূমিকা আছে, যে আমি একটা লোককে নিব, আমি জেনারেল লাইনে নিব কিনা, আমি আসলে সিএ করা লোক নিব কিনা। বাংলাদেশের এইচআর কে জিজ্ঞেস যদি বলেন যে সিএসিসি এবং সিএল কোয়ালিফাইড এর মধ্যে পার্থক্য কি, তারা বলতে পারবে না। কস্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট কোথায়, এটা কি এসিএমএ কি, তারা বলতে পারবে না।
তার মানে আমাকে কিন্তু বললাম যে আমার জব রোলটা কি, ওই অনুযায়ী কিন্তু জব স্পেসিফিকেশন। আমি যদি একটা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার নিই, তাইলে তার রোলটা কি, সে প্রোডাক্টিভিটি বাড়াবে। তাহলে প্রোডাক্টিভিটি বাড়ালে তার কি কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ওই ইঞ্জিনিয়ারিং নলেজটা দরকার। আবার যদি আমি মেকানিক্যাল রোল নেই, যদি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার নেই, তাই কি হবে? হবে না। তার মানে কি আমার জব রোল এবং জব স্পেসিফিকেশন এইটা দুইটা কিন্তু একসাথে মিশাতে হবে। তো এই দুইটা জায়গাতে কিন্তু একটা এইচআর এর জানতে হবে, বুঝতে হবে, এখানে এইচআর এর সবচেয়ে বড় ভূমিকা। না হলে কিন্তু এই সঠিক কিন্তু এমপ্লয়ি আপনার হবে। এইচআর তো ধরেন আপনি আপনি ধরেন ব্যাকগ্রাউন্ড বিজনেসের, জি। সেক্ষেত্রে একটা ইঞ্জিনিয়ারের আপনার যে নলেজ ডেপথ কিভাবে টেস্ট করবে? এইখানে তো আহ, আমাদের প্যানেল থাকবে। এইখানে ইন্টারভিউ যখন আমরা নেই, ইন্টারভিউতে হুম। কিন্তু আমরা দুইটা দিক দেখি, একটা হলো টেকনিক্যাল নলেজ, একটা হলো বিহেভিয়ারাল নলেজ। বিহেভিয়ারাল পার্টটা কিন্তু এইচআর জাজ করে, যে বিহেভিয়ারালি সে কতটুকু কম্পিটেন্ট এবং অর্গানাইজেশনের সাথে কতটুকু অ্যাডাপ্টেবল। এবং টেকনিক্যাল পার্টের জন্য কিন্তু সেই ডিপার্টমেন্টের হেড অথবা সেই ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, এবং থার্ড আই হিসেবে ওই রিলেটেড আরেকজন লোক থাকে, যে যে টেকনিক্যাল হেড, সেও কি ঠিক মতো বাছাই করে নিল কিনা। থার্ড হাইডে থার্ড আই যে থাকবে, সে ওই ডিপার্টমেন্টের রিলেটেড না হলেও কাছাকাছি রিলেটেড, যে টেকনিক্যালি টার্মগুলো বুঝে। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হইলো আহ, কাজ। ওই যে আমি আপনাকে বললাম যে আমরা এইচআর যদি কাজে ঢুকে যাই, জব রোলে ঢুকে যাই, তাইলে কিন্তু একটা অর্গানাইজেশনের যতগুলা বেঞ্চমার্ক ডেজিগনেশন আছে, প্রত্যেকটা জব রোল নিয়ে কিন্তু এইচআর কাজ করতেছে। জব রোলটা যদি সে বুঝে, তাহলে কিন্তু তার টেকনিক্যাল নলেজ 100% না বুঝলেও 90% 80% বুঝবে। হয়তো সে টার্ম বুঝবে না, যে এই টার্মের মিনিংটা কি সেটা বুঝবে না, কিন্তু কাজটা কিভাবে কাজটা কি করতে হবে, কাজটা কেন করতে হবে, কাজটা তার মাধ্যমে কেন করতে হবে, সেটা কিন্তু জানে। তো কোশ্চেন গুলো যখন করে, তখন কিন্তু সে তখন বুঝে নেয়। এটা ইটস এ ম্যাটার অফ এক্সপিরিয়েন্স, ইটস এ ম্যাটার অফ, আমি বলবো যে ওই জব রোল প্লাস ওই জব স্পেসিফিকেশন। আমরা যে জব রোলের সাথে জব স্পেসিফিকেশন এই এই জন্যই করি, সেটা কিন্তু করতে করতে এইচআর এক্সপার্ট হয়। আচ্ছা। মানে মাল্টিপল এক্সপার্টিস বা এক্সপিরিয়েন্স দরকার হয়। এখন আপনি এক্স্যাক্টলি, এই এক্স্যাক্টলি। আমি একটা সিলেকশন আপনি করার আমি পরে। আমি একটা আমি একটা উদাহরণ দিই আপনাকে। আমি নাম বলবো না, আমাদের কমার্স ফ্যাকাল্টি একটা স্টুডেন্টকে আপনি চিনবেন হয়তো, তারপরে নাম বলবো না, যে সে এইচআর এ ছিল, এইচআর থেকে তাকে সিইও দেওয়া হয়েছে একটা ফার্মাসিউটিক্যালে, তাকে সিও, চিফ অপারেটিং অফিসার। সে কিন্তু অন্যের চাইতে ওই অর্গানাইজেশনের হিস্ট্রিতে সে সবচেয়ে ভালো করছে। তার মানে কেন করছে সে? সে যেহেতু এইচআর এর, সেই এইচআর এ থাকাতে ওই যে সিও যে রোলটা সে জানতো, সে সবার রোলটাই যেহেতু জানে, সে সিও রোলটাও সে জানে। দ্যাটস ওয়াই কিন্তু সে ভালো পারফর্ম করছে। তো এটা আসলে একটা এইচআর যদি কাজ করে, জব রোলটা যদি সে জানতে পারে প্রপারলি, তাইলে পরে একটা এইচআর একটা অর্গানাইজেশনকে অনেক ভালো সার্ভিস দিতে পারে। এখন আপনার এই যে সিলেকশন হওয়ার পরে যে ওরিয়েন্টেশনটা দেওয়া হয়, সেই জি। ওরিয়েন্টেশনের প্র্যাকটিসটা বাংলাদেশে কি? সুন্দর কথা বলছেন। ওরিয়েন্টেশনের প্র্যাকটিসটাও বাংলাদেশে আমি বলবো যে হয়তো 30% 40% লেভেলে গেছে। কারণ ও একজন, বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয়, একজন জয়েন করলে পরে তারে প্রথম একদিন বা 2 দিন একটু সবার সাথে পরিচয় করে দেয়। এইচআর এর পলিসিগুলা, অর্গানাইজেশন পলিসিগুলা একটা বোর্ড রুমে নিয়ে তার পলিসিগুলো একটু ওরিয়েন্টেশন করে দেওয়া হয়, কিছু নিয়ম কানুন করে দেওয়া হয়। এইটা এইভাবে একটা ওরিয়েন্টেশনের প্রোগ্রাম করা হয়। বাট এই প্রোগ্রামটা আরেকটু বেশি করতে হয়। যেমন আমি এই প্রোগ্রামটা মিনিমাম 3 থেকে 7 দিন করাই, সব জায়গায় করাইতাম। সেটা হলো যে পলিসি প্রসিডিউর সে তো করবেই, টোটাল অর্গানাইজেশনের সিস্টেমটা কি, ডেকোরামটা কি, সে তার জব রোলটা কিভাবে পালন করবে, তার কাছে কি কি চাওয়া হচ্ছে, কি তার কাছে আশা করা হচ্ছে, সে কিভাবে দিতে চাচ্ছে, তার মোটিভেশনটা কি। এইটা করার জন্য এই 3 থেকে 7 দিনের মধ্যে তার সাথে একজন এইচআর এর সিনিয়র পার্সন, অ্যাটলিস্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ম্যানেজার আমি ট্যাগ করে রাখতাম, যে তার সাথে বসে সে জব রোলটা বুঝে কিনা, জব রোল অনুযায়ী সে কাজ করতে পারবে কিনা, সেটা আগে সেট করা। তারপরে বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে ভালো করে পরিচয় করিয়ে দেওয়া, এবং এই জব রোলটা সে কিভাবে করবে ওইটার একটু এক্সারসাইজ। এই 3 থেকে 7 দিনের মধ্যে সে তার ডিপার্টমেন্টে কোনো কাজ টাচ করবে না।
তার কাজটাই সে সব ডিপার্টমেন্টে যাবে, ঘুরবে, দেখবে, এবং তার জব রোলটা নিয়ে সবার সাথে কথা বলবে, এবং নিজে সেভাবে প্রিপারেশন নিবে, এবং যেইখানে যেটা বুঝতেছে না সেটা তার সাথে যাকে অ্যাসাইন করে দেওয়া হলো এইচআর, তার সাথে সে এটা বুঝবে, বুঝে সবকিছু জেনে নিবে, নেওয়ার পরে ফাইনালি যেদিন তাকে দেব তার আগের দিন তার একটা, আমরা জব ডিসক্রিপশন যেটা দিলাম সেটা অনুযায়ী তার একটা কেপিআই সেট করব আগামী 6 মাসের জন্য। সে কিভাবে কোন কাজটা কিভাবে সম্পন্ন করবে সে নিজে এই দেখবে। এই এই কাজটা আসলে আমরা তো এইচআর প্র্যাকটিসেস ইন বাংলাদেশ নিয়ে কথা বলতেছি। এই কেপিআই সেট করা বা এই ধরনের প্র্যাকটিস কি আসলে বাংলাদেশে হয় তাহলে এখন? এখন হচ্ছে, আমি বলবো সবাই করার চেষ্টা করতেছে, বাট ইফেক্টিভলি সে অনেকে শেষ করতে পারতেছে না, ইফেক্টিভলি শেষ হচ্ছে না, ইফেক্টিভ রেজাল্ট আসতেছে না। বাট এই কেপিআই নিয়ে সবাই চেষ্টা করতেছে, কেপিআই সেটিং নিয়ে। বাট এটা বললাম যে কারণ হোঁচট খাচ্ছে কিভাবে, 80 থেকে 90% এইচআর তার জব রোলটা, অর্গানাইজেশনের জব নেচারটা এখনো হুম, পুরোপুরি জি। আয়ত্তে আনতে পারে। দ্যাটস ওয়াই কেপিআই সেটিংটা ঠিক মতো করতে পারতেছে না। কেপিআই সেটিংটা করলে পরে তাকে রেজাল্ট আনতে পারতেছে না। দ্যাটস ওয়াই সবাই কিন্তু চেষ্টা করতেছে। আপনারা এই এই যে আপনার ওরিয়েন্টেশনের পরে যে প্লেসমেন্টটা করেন বা 5-7 দিন পরে যে তাকে প্লেসমেন্টটা করেন, সেই প্লেসমেন্টটা আসলে কি ট্রেনিং টাইপের, নাকি প্লেসমেন্ট তাকে আপনি যেভাবে যে পদের জন্য ফিট লোক নিয়েছেন সেভাবে তাকে সেই পদে প্লেসমেন্ট করে দেন? এইটা এক্ষেত্রে তো আপনারা কি করেন? এই বললাম যে একদিন 2 দিন এই ট্রেনিং টাইপের মতো থাকে, যেটা টোটাল পলিসি এসওপি গুলো তাকে বুঝিয়ে দেওয়া হয়। সেটা একটা বোর্ড রুমে 3-4 জন থাকলে পুরোপুরি এসওপি পলিসি গুলো সুন্দর করে একটা একটা করে বুঝে দেওয়া যায়। সেখানে একটা ট্রেনিং এর মতো আপনি বলতেই পারেন। এইটা একটা প্লাস। যেটা বাকি যে কাজটা করা হয়, ও কাজটা যে কাদের সাথে করবে, এইখানে যে বিহেভিয়ারাল দিকগুলা এবং ম্যানেজারিয়াল দিকগুলা, এইগুলা ট্যাগ গুলো বেশি করতে হয়। এই ট্যাগ গুলো করার জন্য একজন তার সাথে থেকে, যে আপনি এইভাবে কাজ করবেন, আপনি সিনিয়রের সাথে এইভাবে কাজ করবেন, অন্য টিমের সাথে এইভাবে কাজ করবেন, টিমগুলো আপনার কাছে এইভাবে কাজটা অ্যাকসেপ্ট করবে, আপনি এইভাবে ডেলিভারি দিবেন, এইগুলা এই 3 দিন সে এইগুলা জানতে চায়। তার হয়তো কালচার একটু ভিন্ন থাকতে পারে, জব নেচারটা একটু ভিন্ন সাথে থাকতে পারে। এই টোটাল অর্গানাইজেশনটা তার মাথার মধ্যেই তিনি বুঝতে পারে, অর্গানাইজেশনের কাজটা কোথা থেকে, কোন ডিপার্টমেন্ট থেকে শুরু হয়, কোথায় শেষ হয়, প্রতিটা ডিপার্টমেন্ট কাজটা কিভাবে করে, এই প্রত্যেকটা এখন ডিপার্টমেন্টের এখন কন্ট্রোলিং আপনার ধরেন কন্ট্রোলিং পয়েন্ট এখন কোথায়। বর্তমানে ধরেন আমরা হাই পারফরমেন্স ওয়ার্ক সিস্টেমের কথা বলি। হাই পারফরমেন্স ওয়ার্ক সিস্টেমের কম্পোনেন্ট গুলির মধ্যে একটা যেমন হচ্ছে টিম ওয়ার্ক। একটা যে হলো আমরা যে ট্রেডিশনালি ডিপার্টমেন্টেশন যেভাবে করি, যেমন আপনার মার্কেটিং ডিপার্টমেন্ট, প্রোডাকশন ডিপার্টমেন্ট, এইচআর ডিপার্টমেন্ট, এই হাই পারফরমেন্স ওয়ার্ক সিস্টেমে কিন্তু এমফেসিস করে যে টিম বিল্ডিং নিয়ে। যে যে এই হাই পারফরমেন্স ওয়ার্ক সিস্টেমটা আসলে বাংলাদেশে প্র্যাকটিস করে কিনা বা কোন পর্যায়ে করে? টিম বিল্ডিংটা নিয়ে বেশ 4-5 বছর ধরে সবাই একটু সচেতন, টিম বিল্ডিং এর উপরে অনেক কাজ হচ্ছে, তো বেশি করে টিম বিল্ডিং এর উপরে ট্রেনিং গুলো হচ্ছে। এবং ডেফিনেটলি টিমের কিন্তু আমরা যদি বলি যে আসলে কিন্তু টিমের কনসেপ্টটা আগে থেকেই ছিল, হয়তো ভিজুয়ালাইজ ছিল না। আগে যেরকম ছিল, একটা ডিপার্টমেন্টে কেউ আসলে সে তার লুক নিয়ে আসতো মানে তার টিমটাকে সে সেট করতো। সে তার উপর জানাশোনার মধ্যে হলে টিমটা ভালো হইতো, তার মেসেজ গুলো যাইতো, ভালো বুঝতো, সেইভাবে কিন্তু টিমগুলো সেট হইতো। বাট এখন যেটা হচ্ছে, যে আসলে এই টিম শুধু ডিপার্টমেন্টের টিম না, এই টিমগুলো প্রত্যেকটা ডিপার্টমেন্টাল টিম, এবং এই প্রত্যেকটা টিম আরেকটা টিমকে হেল্প করবে। এই যে কোহারেন্ট একটা টিম, কোঅর্ডিনেটেড টিম, এই সিস্টেম গুলো নিয়ে এখন কাজ হচ্ছে, অনেক কাজ হচ্ছে এগুলো নিয়ে বেশি। আমি বলবো এখন একটু ট্রেনিং পর্যায়ে আছে, বাট আমি বলবো যে এই দিকে অনেক আহ, নজর আসছে এবং ডেভেলপমেন্ট হচ্ছে, এখানে ডেভেলপমেন্ট নিয়ে অনেকেই কাজ করতেছে। কারণ এই টিম ইফোর্টটা না থাকলে, এখন সবাই বুঝে যে টিম ইফোর্টটা দরকার, ইন্ডিভিজুয়ালি বুঝে যে ভালোভাবে কাজ করতে হলে, জব স্যাটিসফ্যাকশন যদি থাকতে হয়, তাহলে টিম ইফোর্ট আসলে দরকার, ইন্ডিভিজুয়াল ইফোর্টে সম্ভব না। এটা কিন্তু আসলে ডেভেলপ হয়েছে বাংলাদেশে। আর আরেকটা জিনিস যে আপনার এই যে হাই পারফরমেন্স ওয়ার্ক সিস্টেমের আরেকটা দিক হলো যে আপনার সেলফ ডিরেক্টেড টিম কি টিমটা হলো আপনি জানেন, তারপরও আমি মনে করি
যে তাদের টিম টিম না, শুধু টিম দিয়ে আবার ডিসিশন মেকিং পাওয়ারও থাকে। যেমন কোনো একটা প্রোডাকশন ফ্যাক্টরিতে কোনো সমস্যা হলো, তারা যেন উইদাউট ডিসকাসিং উইথ দ্য সিনিয়র পিপল দে ক্যান স্টপ ফর দি বেটারমেন্ট অফ দি কোম্পানি। কোম্পানির কাজের জন্যই, কোম্পানির সুবিধার জন্যই তারা যেন নিজেরাই ডিসিশন নিতে পারে। এই যে ডিসিশন, টিমকে ডিসিশন মেকিং পাওয়ার দেয়ার যে প্র্যাকটিস কালচার, সেটা কি আমাদের আহ, বাংলাদেশে কি পর্যায়ে আছে? এইটা বাংলাদেশে বলবো যে এখনো যে খুব ভালো পর্যায়ে আছে তা না, কারণ আমাদের, আমি মনে করি, আমি মেবি রং হতে পারি, আমরা কিন্তু সবাই সব জায়গায় মাতবরি করতে ম্যাক্রো ম্যানেজমেন্টে যাই আমরা, মাইক্রো ম্যানেজমেন্টে না, যে একদম ম্যাক্রো একবারে সব জায়গায় হাত দিতে চাই। তো এই জিনিসগুলো হাত দেওয়াতে কি হয়, যেমন আপনি আমার সিনিয়র, আমাকে যদি আপনি প্রতিনিয়ত বলেন, জিজ্ঞেস করেন, তাহলে কি করবো? তখন কিন্তু আপনাকে বলবো যে ভাই এইটা, এই প্রবলেম হয়েছে, কি করা যায়। এই যে সিনিয়ররা প্রতিনিয়ত এই সব জায়গাতে, এই জায়গাগুলোতে ঢুকে ঢুকে এই জায়গাগুলোতে মনিটরিং করতে চায়। দ্যাটস ওয়াই এই যে সেলফ ডিপেন্ডেন্ট বা যদি বলি জিরো সুপারভিশনে কনসেপ্টটা এখনো বাংলাদেশে হচ্ছে না। এবং আমি বলে করি এইখানে আমাদের এমপ্লয়ীদের একটু ঘাটতি আছে, আমরা এই কনসেপ্টে নিয়ে, আমরা এই ওনারশিপ নিয়ে কাজ করতেও চাচ্ছি না বা কাজ করি না আমরা। এইখানে আমাদের একটু গ্যাপ আছে, এখানে বলতে এতে কাজ করতে হবে। সিনিয়রদেরকে তাদের জাস্ট ডেলিগেশন করে দিতে হবে যে তুমি তুমি ইন্ডিপেন্ডেন্টলি সিদ্ধান্ত নিবা, এবং আমি চাই আউটপুট, আমি চাই ইফেক্টিভ রেজাল্ট। আর যে জুনিয়র, তাকে বুঝতে হবে যে এই কাজটা করার জন্য আমি, আমার যেমন রেসপন্সিবিলিটি আছে, আমার অ্যাকাউন্টেবিলিটিও থাকবে। এবং এটা আমি আমার অ্যাকাউন্টেবিলিটি নিয়ে কাজ করব, জিরো সুপারভিশনে কাজ করব, উইদাউট সুপারভিশনে কাজ করব। এই বোথ ওয়েতে এই জায়গাগুলোতে ডেভেলপমেন্টের সুযোগ আছে, প্রচুর সুযোগ আছে, শুধু সুযোগ না, এইটাকে আরেকটা বিষয় ডেভেলপমেন্ট নিয়ে আগাতে আরেক আসতে হবে। আরেকটা বিষয় হলো যে আমাদের এখনো কিন্তু বাংলাদেশের মানুষ মনে করে যে পাবলিক সেক্টরের চাকরি প্রাইভেট সেক্টরের চাকরির থেকে ভালো। এটা কি আমাদের এইচআর প্র্যাকটিসের ব্যর্থতা বলবেন, নাকি অন্য কিছু বলবেন? কারণ আমরা কিন্তু উন্নত দেশে যেটা দেখি, পাবলিক চাকরি থেকে কিন্তু তারা প্রাইভেট চাকরি প্রেফার বেশি করে। সেক্ষেত্রে আমাদের দেশে কিন্তু পাবলিক বলতে সরকারি চাকরি যদি পায়, তখন কিন্তু তারা বেসরকারি চাকরি আর করতে চায় না। এটা কি তাহলে আমাদের এইচআর প্ল্যান পলিসি বা জব সিকিউরিটির সমস্যার কথা বলবেন, নাকি অন্য কিছু? এইটা আসলে অন্য কিছুই বলবো, কারণ এইখানে আসলে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এর সাথে জড়িত। এইখানে কিন্তু আমাদের বাংলাদেশের লেবার, যেহেতু আমাদের লেবার বলতে আমরা যারা এমপ্লয়ি আছে, আমরা যারা জব করতে চাই অফিসার লেভেলে, তাদের কিন্তু যোগানটা অনেক বেশি। তারা কিন্তু চাইলে পরে আরো বেশি পাচ্ছে। এই জায়গাতে বলবো যে এইচআর এর ব্যর্থতা আমি বলবো না, কারণ যদি লোক না পাওয়া যেত, তাইলে কিন্তু আসলে এইচআর কে বলতেই হতো, এইচআর কে চাপিয়ে দেওয়া হতো যে তুমি রিটেনশনে থাকো, রিটেনশন করতে হবে, তোমাকে বাড়াতে হবে। তো এই জায়গাতে এইচআর দেখা যাচ্ছে যে রিটেনশন তো করতে পারতেছে না, কারণ একজন লোক চলে গেলে দুজন পাওয়া যাচ্ছে। এবং সেটাতে ইন্ডাস্ট্রিয়াল বলি আর অনার বলি, তারা সেইখানে একটা পর্যায়ে স্যাটিসফাইড যে না, একজন গেলে দুইজন পাওয়া যাচ্ছে। বাট আমি যদি বলি যে রিটেনশনের যে একটা ভূমিকা, বড় ভূমিকা, যে রিটেনশন করলে আউটপুট বাড়ে, এই জায়গাটাতে আসলে ব্যর্থতা, যদি বলি যে বোঝানোটা, কাগজে কলমে বুঝিয়ে দেওয়া, এই জায়গাটাতে কিছুটা এইচআর এর ঘাটতি রয়েছে। বাট আমি ডিমান্ড অ্যান্ড সাপ্লাইটাও এখানে একটু যোগ করবো, যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই যদি ভালো থাকতো, তাইলে পরে এইটা প্রাইভেট সেক্টরে দেখেন কিন্তু, আমরা যখন জয়েন করছি প্রাইভেট সেক্টরে, তখন কিন্তু পাবলিক সেক্টরের থেকে প্রাইভেট সেক্টরের স্যালারি ওই সময় বেশি ছিল। তো এই জন্য কিন্তু আমি প্রাইভেট সেক্টরে আসা। তো এখন কিন্তু আবার দেখা যাচ্ছে যে পাবলিক সেক্টরের বেতন বেশি প্রাইভেট সেক্টরের থেকে। তো সেটা যদি হয়, এবং জব সিকিউরিটিটা কিন্তু আসলে বাংলাদেশে যে আমরা লেবার ল বলি, যে কোনো ল বলি, সেটা কিন্তু আসলে আহ, বিশেষ করে ওয়ার্কারের জন্য আমাদের এক্সিকিউটিভ লেভেলে কোনো এই ধরনের কিছু নাই। তো ওই জব সিকিউরিটিটাও একটু কম আছে, সেটাও একটা ব্যাপার থাকে। তো সবকিছু মিলে একটা জিনিস, আর একটা কালচারাল একটা দিক আছে, যত কথাই বলি, যে আমাদের কিন্তু মেন্টালিটি এরকম যে আমি, আমার ছেলে যাই করুক, একটা যদি পিয়নের চাকরি করে সেটাই ভালো। কারণ কি, সে আসলে দিন শেষে বা কয়েকদিন পরে দেখা যায় সে কিন্তু আসলে ভালো একটা
সামাজিক একটা জায়গা দখল করে, একটা অর্থনৈতিক জায়গা দখল করে, সামহাও যেভাবেই করে। এবং আমরাও কিন্তু আরো একটা লেভেলে, যে আমরা যে আমাদের যদি মেয়ে বলি বা বোনকে যদি বিয়ে দেয়, আমরা খুঁজি যে আমরা পাবলিক সেক্টরে কোনো ছেলের কাছে দিব, বিকজ ওর জবটা কিন্তু সিকিউর। আর যাই করুক, আর কিন্তু জবটা থাকবে। আর প্রাইভেট সেক্টরে কিন্তু জবটা সিকিউর না। তো ওইটাও কিন্তু ইনসিকিউরিটির আমাদের একটা দেখে বিষয় আছে তাহলে। আছে, বিষয় আছে, এবং কালচারালও ফ্যাক্টরটা আছে। কালচারাল ফ্যাক্টর আমাদেরকে কালচারাল চেঞ্জ হতে ফ্যাক্টর ইজ অলসো দেয়ার, ইয়েস। অলসো দেয়ার, এবং ডিমান্ড এন্ড সাপ্লাই অলসো দেয়ার। এবং আমি বলবো এইচআরও একটু যে বুঝানো ব্যাপার, যে রিটেনশন কেন দরকার, এই রিটেনশনের বিষয়টাও হয়তো এইচআর এর কিছুটা থাকতে পারে, জ্ঞান থাকতে পারে। বাট ওভারঅল এইচআর এইচআরও তো পার্ট অফ প্রাইভেট সেক্টর, তারও তো জব সিকিউরিটি একটা বিষয় থাকে। দ্যাটস ওয়াই আমি এইচআর কে অতটা এখানে কিন্তু আপনি আপনি ধরেন ওয়ার্কারদের বিষয়টা নিয়ে আসলেন একদম, যাদের জন্য লেবার ল 2006 যেটা অ্যাপ্লাই হয়, এই এই যে লেবার, আমি গার্মেন্টস টেক্সটাইল সেক্টরে ভিজিট করেছি, আর আপনিও চাকরি করেছেন, যে একটা ফ্যাক্টরিতে যদি আমি 3 মাস পরে সেকেন্ড টাইম ভিজিট করি, এটি আমি জি, একটা কাজও করেছি, রিসার্চ, এ কারণে বলতেছি, তাহলে জি, কিন্তু আগের মুখগুলি আর দেখা যায় না। রাইট, রাইট ইউ আর। তাই এই তাদের তাদের তাহলে আহ, আপনার একদম প্রাইম টাইমটা আপনি ইউজ করেন, কিন্তু এদের আসলে জব সিকিউরিটির বিষয়ে কি এইচআর রোল প্লে করে? যেমন আপনি আপনি তাকে একজন ওয়ার্কার হিসেবে নিলেন, সে সে হয়তো 20 ইয়ার্স ওল্ড বা 18 ইয়ার্স, তারপর রাইট। 25 ইয়ার্স, 26 ইয়ার্স এর পরে বা 30 ইয়ার্স এর পরে আর সে ইন্ডাস্ট্রি চাকরিই করে না কোথাও, এর মধ্যে হয়তো এক ফ্যাক্টরি থেকে আরেক ফ্যাক্টরিতে যায়। তাহলে আমি যে স্টাডি করে দেখলাম যে সে যে গরিব পর্যায়ে অবস্থায় গ্রাম থেকে উঠে আসে, আবার সেই একই খালি হাতে আবার গ্রামে ফিরে যায়। তাহলে এই এই যে আপনার পলিসি, এটা কি এইচআর পলিসি ব্যর্থতা বলবেন বাংলাদেশের, না অন্য কিছু অবশ্যই। বলবেন? না, অবশ্যই এখানে আমি এইচআর এর চাইতে আমি এটা বলবো ইন্ডাস্ট্রিয়ালিস্টদের, কারণ ইন্ডাস্ট্রিয়ালিস্টরা এটা বুঝতে নারাজ যে এমপ্লয়ি টার্নওভারটা যদি কম থাকে, সেখানে প্রোডাক্টিভিটি অনেক বাড়ে। এই জিনিসটা আহ, তাদেরকে প্রথমে বুঝতে হবে, তাইলে এইচআর কে সে ধরবে যে তোমার এখানে টার্নওভার বেশি কেন, লোকজন বেশি যাচ্ছে কেন, লোকজন টিকতেছে না কেন। এবং এইচআর কে এখানে কাজ করার সুযোগ দেওয়া উচিত। এইচআর কে ওই অর্থে এখানে কাজ করে তাদের কিন্তু আহ, এই ওয়ার্কারদের কিন্তু শিখাতে হবে। ওয়ার্কারদেরকে ফিনান্সিয়ালি যে ডিসিপ্লিনের মধ্যে আনতে হবে, ফিনান্সিয়ালি কিভাবে তারা গ্রো করতে পারে, সেটা কিন্তু তাকে ট্রেনিং এর মাধ্যমে বোঝাতে হবে। যে তুমি যদি বাবা 1 বছর থাকো, তাহলে কতটুকু লাভ হবো, আর 2 বছর থাকলে কতটুকু লাভ হবো, আর 3 বছর থাকলে, এই যে একটা ট্রেনিং এর মাধ্যমে ফিনান্সিয়ালি তাকে যদি আমি এডুকেটেড করে দিতে পারি, তাহলে কিন্তু টার্ন ওভারটা কমে। তো এই জায়গাতে কাজ এইচআর শুরু করেছে, এইচআর কে আরো কাজ করার এখানে সুযোগ দিতে হবে। এবং আপনাকে এখনো বলতে পারি যে একটা এইচআর কতগুলো মানুষ নিয়ে কাজ করতে পারে। একটা নর্মালি যদি আমরা একটু কথা বলি, একটা এইচআর 50 বা 100 মানুষ নিয়ে যদি কাজ করে, সে সুন্দর কাজ করতে পারবে। বাট আপনি রিসার্চ করে দেখবেন যে বাংলাদেশে একটা এইচআর এর অন্তত 500 জন, 300 জন, 400, মিনিমাম 300 জন লোক নিয়ে কাজ করতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে 500 থেকে 1000 লোক। এই 1000 লোক নিয়ে যদি কাজ করে, তার রিক্রুটমেন্ট, তার পিএমএস করা, তার ট্রেনিং করা, তার ডিসিপ্লিন সারাদিন লেগে আছে, একজন আরেকজনের সাথে ঝগড়া করতেছে, এই প্রক্রিয়া লেগে আছে, এই সব কিছু মিলে একজনের পক্ষে সম্ভব হয় না। এখানে এইচআর ডিপার্টমেন্টের আমি বলবো যে লোকবলের সংখ্যার অভাব আছে। এই জায়গাতে ম্যানেজমেন্টের যদি সুযোগ দেয়, এখানে এই সুযোগটা দিবে, এবং ম্যানেজমেন্ট এখানে কাজ করার স্কোপ আছে, ম্যানেজমেন্ট এখানে কাজ করবে। কারণ আগে দেখেন না, অনেক অনেক আমি যখন ঢুকছি তখন এইচআর মানুষ জিজ্ঞেস করতো এইচআর ব্যাপার কি, এইচআর কি। এখন কিন্তু এইচআর একটা ভাইটাল রোল প্লে করে, যেভাবেই করতেছে। এইচআর কিন্তু এখন একটা ভাইটাল রোলে চলে গেছে। তো জিনিসটা এখন এই এমপ্লয়মেন্ট দিতে হবে, এবং সঠিক তার এরিয়াটা দিতে হবে। না আপনার এখন আমরা যদি আপনার ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের কথা বলি, জি, এই ট্রেনিং এর অবস্থাটা কি বাংলাদেশে? যার যেভাবে ট্রেনিং নিড অ্যাসেসমেন্ট করে যেভাবে ট্রেনিং দেয়া দরকার সেভাবে আসলে দেয়া হচ্ছে কিনা? আমি বলবো যে সেভাবে দেওয়া হচ্ছে না। ম্যাক্সিমাম 20% বা 15% হচ্ছে, 80% হচ্ছে না। কারণ কি, এই যে আবারও বলি যে যদি আপনি একটা এইচআর সেকশন চালাইতে চান, একটা ওইভাবে যদি ট্রেনিং এর 2 থেকে 3 জন লোক মিনিমাম লাগে,
যখন আপনি লুক দিবেন তখন বলবে যে ট্রেনিং এর এই লুকগুলো কি করবে, এবং এই ট্রেনিং দিতে ম্যানেজমেন্ট অনাগ্রহ। তাদের কথা যে লোক ট্রেনিং করবে, সে ট্রেনিং করে আসবে, তাকে ট্রেনিং আমি কেন করাবো, এবং তাকে বেটার ট্রেনিং দিলে সে আরেকটা জায়গায় জব নিয়ে চলে যাবে। এই যে একটা নেগেটিভ একটা আইডিয়া, সেই আইডিয়া নিয়ে তারা এখনো চেষ্টা করে, কাজ করে। তো এই ট্রেনিংটা নিয়ে আসলে বাংলাদেশ খুব কম কাজ করে। যতটুকু ট্রেনিং হয় সেটা বায়ারদের জন্য হয়, বায়াররা ট্রেনিং করায়, এই বায়াররা ইনভয়েস করে দেয়, কমপ্লায়েন্সের ভিত্তিতে যতগুলো ট্রেনিং দরকার সেই ট্রেনিং হয়। বাট ওভারঅল এই প্রোডাক্টিভিটি ডেভেলপমেন্টের জন্য বা ফর দ্য বেটারমেন্ট অফ দ্য কোম্পানির জন্য এই ট্রেনিংটা খুবই কম হয় বাংলাদেশে। আর ডেভেলপমেন্ট প্রোগ্রাম বিশেষ করে টপ ম্যানেজমেন্টের জন্য? ডেভেলপমেন্ট নাই বললেই চলে। ডেভেলপমেন্ট প্রোগ্রামটা আদৌ বুঝে কিনা আমার এটাই সন্দেহ। না, আমাদের আপনার অনেক আমি একটা এমবিএ প্রোগ্রামের কোঅর্ডিনেটর, সেখানে দেখি যে ছাত্রছাত্রীরা কাজ করে, এখানে পড়তে যায়, কিন্তু তারা যখনই বলে যে আজকে ক্লাস আছে, তখনই আপনার ম্যানেজমেন্ট বলে যে যাওয়া যাবে না, বা এই রাইট, ধরনের একটু সুযোগ রাইট, সুবিধা পর্যন্ত দিতে চায় না। রাইট, এটা রাইট। এই এই পরিস্থিতি উন্নয়নের কোনো মানে আপনার পথ দেখা যাচ্ছে কিনা ডেভেলপমেন্ট হ্যাঁ, প্রোগ্রাম? না, অবশ্যই পথ দেখা যাচ্ছে। এর মধ্যে কিছু ভালো অর্গানাইজেশন যারা একটু যারা খুব ফাস্ট এগিয়ে আসছে, যারা মার্কেটটাকে ডমিনেট করতে চাচ্ছে, যারা মডার্ন কনসেপ্টটাকে নিয়ে এগিয়ে আসতে চাচ্ছে, তারা কিন্তু অলরেডি এই কাজগুলো করা শুরু করছে। ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সিপিডি, কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিয়ে কাজ করতেছে। এটা বাট এইটাতে বললাম যে এটা ম্যাক্সিমাম 5% বা 10% ম্যাক্সিমাম লেভেলে, বাট 90% এখনো সেই জায়গাতে রয়ে গেছে, আগের জায়গাতে রয়েছে। তো সেইখানে আমি মনে করি এই জায়গাগুলোতে এইচআর কেও একটু অনেক কাজ করতে হবে। এইচআর এর নিজেকেও ডেভেলপ করতে হবে, এইচআর এর নিজে বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে, এইচআর কেও মোর কম্পিটেন্ট হতে হবে, এইচআর কে জব সিকিউরিটির ঊর্ধ্বে থাকতে হবে। এইচআর কে ভয় পেলে হবে না, এইচআর কে বোঝাতে হবে যে আমি আসলে ডেভেলপমেন্ট প্রোগ্রাম কেন লাগবে, আমি যে প্রতিনিয়ত প্রবলেম ফেস করতেছি এই প্রবলেমটা মানুষকে নিয়ে, এই মানুষকে নিয়ে যদি প্রবলেম ফেস করি, মানুষকে যদি ডেভেলপ করি, তাহলে প্রবলেমটা থাকে না। এই জিনিসটা প্রতিনিয়ত কিন্তু ম্যানেজমেন্টকে বোঝাতে হবে। এই ম্যানেজমেন্ট কিন্তু আসলে বুঝে, যার সেই এইচআর কে বেশি প্রাধান্য যার ভোকাল ভালো, যে ভোকালি খুব সাউন্ড, যে চ্যালেঞ্জ নিতে পারে, যে বুঝাইতে পারে, যে কনফিডেন্টলি কথা বলতে পারে, তাকে কিন্তু আসলে মেনে নেয়। তো এই জায়গাতে খুব বেশি এইচআররা কাজ করে না, ওই একই কথা, জুজুর ভয়, মানে তার চাকরিটা থাকে কিনা, সবাই ওই জায়গাটাতে চিন্তা করে। দ্যাটস ওই যে আমি একটু হেসে দিয়ে একটা কথা বলি যে একটা এইচআর কে শুধু নলেজ রাখলেই হবে না, তার ফিনান্সিয়ালি তাকে একটু সাউন্ড হতে হবে। তাইলে সে জবটা করে মজা পাবে, সে অনেক উপরে উঠতে পারবে, যে আমি জবটা করতে কম্প্রোমাইজ করব না, কারণ এইটা করা উচিত, এইটা করতে হবে, এই এই কারণে করতে হবে, কনফিডেন্টলি বলতে হবে, বডি ল্যাঙ্গুয়েজ থাকবে আপার লেভেলে। তাহলে আপনার বিয়ন্ড ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, আমরা যদি পারফরমেন্স অ্যাপ্রেজালের কথা বলি, আমাদের আসলে পারফরমেন্স অ্যাপ্রেজালের সিস্টেমটা বাংলাদেশে কতটুকু স্ট্যান্ডার্ড পারফরমেন্স পারফরমেন্স, অ্যাপ্রেজাল? না, আমি যদি আমি এখনো বলি পারফরমেন্স অ্যাপ্রেজাল স্ট্যান্ডার্ড এখনো পৌঁছে নেই। সবাই এখনো এখন একটু চেষ্টা করতেছে, কেপিআই নিয়ে কথা বলতেছে। কেপিআইটা যদি সবাই সেট করতে পারে তাহলে বলবো যে পারফরমেন্স অ্যাপ্রেজাল স্ট্যান্ডার্ডটা ঠিক আছে। বাট এই কেপিআইটা বললামই যে এই কেপিআইটা ইস্টাবলিশ করতে একটু সময় লাগবে, কারণ এইটা কি একটা নাম্বার হইলো এইচআর জব রোলটা বুঝে না, জব নেচারটা বুঝে না। দুই দুই নাম্বার হইলো এমপ্লয়ি রিটেনশন, এমপ্লয়ি যাচ্ছে আসতেছে, তাহলে যাকে শেখাচ্ছে সে চলে যাচ্ছে, একইভাবে যে এইচআর শেখাচ্ছে সেও চলে যাচ্ছে। এই যে রোটেশনাল, এইখানে যদি বন্ধ না করা যায়, এই কেপিআই নিয়ে কাজ করাটা প্রবলেম হবে। তার মানে এই পারফরমেন্স ইভ্যালুয়েশনটা ওই আগের মতোই, অ্যাটেন্ডেন্স, ও কয়দিন আসছে অ্যাটেন্ডেন্স, তার ফিজিক্যাল ফিটনেস ও ঠিক আছে, তার বিহেভিয়ার ভালো, কোয়ালিটি অফ ওয়ার্ক গুড। এই যে মানে তথাকথিত মানে জাজমেন্টাল, যার কোনো উইদাউট এভিডেন্স, এই পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম থাকলে তো আসলে সেটাকে আমরা পিএমএস বলতে পারবো না। তাহলে আপনার তাহলে প্রমোশন বা এই সব বিষয়গুলি কিভাবে আপনারা করেন বাংলাদেশে এখন? এই যে বললাম যে আমরা যে অ্যাপ্রেজালটা করে দিছি, অ্যাপ্রেজালটা করলে পরে অ্যাপ্রেজালটা করে কে? অ্যাপ্রেজালটা ডিপার্টমেন্টের হেড,
ডিপার্টমেন্টে হেড করলে পরে তার একটা নেপোটিজম থাকে, সে করে দিচ্ছে, তারপরে আর অন্য একটা ডিপার্টমেন্টে যদি সাপোর্ট নেই, এই যোগসাজশে সেটা হয়। আর বেশিরভাগ ক্ষেত্রেই প্রমোশনটাই হয় নিড বেসে। বাংলাদেশে যদি সত্য কথা বলি, নিড বেসিস। নিড বেসিসটা কি হলো, যে একটা এমপ্লয়ি ছিল ভালো, তাকে রাখা যায় না, সে চলে গেছে, এখন কি, আহ, ওকে দাঁড় করে দাও, ও ভালো করবে। আসলে মোটামুটি ভালোও করতেছে, সেটাও করতে পারবে, বাট তাকে কয়েকদিন পরে দিল হতে হতো, তাকে কিন্তু তখন প্রমোটেড করা হচ্ছে, এটা একটা যেমন হচ্ছে। আর দ্বিতীয়ত ওই যে রেফারেন্সের কিছু বিষয় থাকে, রেফারেন্সের ভিত্তিতেও প্রমোশন হচ্ছে। আর তিন নাম্বারটা হচ্ছে হলো বাংলাদেশের রিটেনশনটা ধরে রাখার জন্য, যদি যেটা বলি যে একে প্রমোশন না দিলে তো থাকবে না, তার ভিত্তিতেও হচ্ছে। এই তিনটা কারণেই হচ্ছে। তার মানে কি তার আপনার অর্গানাইজেশনাল পারফরমেন্স ইমপ্রুভমেন্টের জন্য তার রোল না থাকলেও প্রমোশন হয় অনেক অনেক সময়। রুল না থাকে অনেক সময় হচ্ছে, বাট রুলটা যে একবার থাকছে না তা না কিন্তু। কারণ ওই ব্যক্তিটা আমরা প্রমোশন কখন দিব, তার কিন্তু যে কাজের পারফরমেন্সটাই ভালো থাকলে প্রমোশন হয় তা না কিন্তু। সেখানে আমরা যে দেখি কম্পিটেন্সি, কম্পিটেন্সিটা কি, যেখানে তার ম্যাচুরিটি আছে কিনা। পারফরমেন্স প্লাস যখন ম্যাচুরিটি টাচ করে তখন কিন্তু আমরা কম্পিটেন্ট তাকে বলি। তো ম্যাচুরিটি লেভেলটা কিন্তু এক্সপিরিয়েন্সের সাথে, সে কতদিন ধরে এই কাজটা ডিল করতেছে, তার সুপারভাইজার, তার যে সাবঅর্ডিনেট প্লাস সুপারভাইজার ডিল করতেছে, অন্য ডিপার্টমেন্টকে সে ডিল করতেছে, সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করতেছে, সবকিছু মিলে সে কতটা ম্যাচিউরড, এটাই এটাই যখন তার পারফেক্টলি হয়, কাছাকাছি আসে, তখনই সে কিন্তু ম্যাচিউরড। ম্যাচিউরিটি প্লাস পারফরমেন্স যখনই তা একসাথে হয়, টাস্ক লেভেল ক্রস করে, তখন তাকে আমরা কম্পিটেন্ট বলি। কিন্তু এই কম্পিটেন্ট লেভেল না হলেও দিতে হচ্ছে, বিকজ সে না দিলে সে চলে যাবে, আবার ও চলে গেলে তার ব্যাকআপ আরেকজন নাই। এই সব কিছু মিলে যদি বলি, তাহলে এই প্রমোশনের জায়গাটাতে নিড বেসিসই হচ্ছে, এখানে না দিলে চলছে। হ্যাঁ, দু একটা ক্ষেত্রে ডেফিনেটলি হচ্ছে যে যে আসলে দরকার সেইটা, বাট সেটার সংখ্যা তো 5 to 10% বেশি হবে না। তারপর আপনার যদি কম্পেনসেশনের কথা বলি, যে যে আমাদের যে কম্পেনসেশন স্ট্যান্ডার্ড সেটা আসলে বাংলাদেশের প্র্যাকটিসটা কোন বেসিসে এই কম্পেনসেশনটা সেট করা হয়? এটা কি কোম্পানির আপনার পেরোল হিসাব করে, নাকি সোশ্যাল সিস্টেম অ্যানালাইসিস করে, বা মানে কম্পেনসেশনের স্ট্যান্ডার্ডটা কি আমাদের আসলে বাংলাদেশে? আপনি ভালো কথা বলছেন যে কম্পেনসেশনের স্ট্যান্ডার্ড হওয়া উচিত ইন্ডাস্ট্রি বেজ, যে এই ইন্ডাস্ট্রিতে এই গ্রেডে এই জব রোলে কত স্যালারি হওয়া উচিত। এটা আসলে ইন্ডাস্ট্রি প্লাস সোসাইটির ভিত্তিতে, যে আমার এই সোসাইটিতে বা আমি কিরকম লুক পাচ্ছি, তার আসলে মানটাকে। তো এইটার ভিত্তিতে কিন্তু আসলে আমাদের স্যালারি স্ট্রাকচার গ্রো করে। বাট বাংলাদেশের যেটা হচ্ছে, বাংলাদেশে হচ্ছে আমি স্ট্যান্ডার্ড প্র্যাকটিসটা শুরু করছি আমি নিজের মতো করে। তো আমি যখন শুরু করছি, আমি কিছু বললাম যে যে এলাকার লোক, আমার নিজের লোক দিয়ে আমি শুরু করছি, আমি তাদেরকে প্রবলেমে সাপোর্ট দিচ্ছি, আবার তাদের আমার খারাপ লাগলে আমাকে ধমকও দিচ্ছি, বাট আমার সাথে যেহেতু আন্তরিকভাবে মিশে গেছে, আমি তাদের নিয়ে সেট করছি। এখন এই স্যালারি স্ট্রাকচারটা বিলো বিলো থাক, তারা থাকতেছে বিকজ তারা ইন্ডাস্ট্রির সাথে, মালিক পক্ষের সাথে পরিচিত, তাদের কথা বা বকাঝকাও ভালো লাগে। এই স্ট্যান্ডার্ডটার সাথে মেনটেন করে তারা চলতে চাচ্ছে, এক নাম্বার। দুই নাম্বারটা হচ্ছে আহ, অনেকের স্যালারি একটু কম পাইলেও দেখতেছে যে সে অন্য জায়গায় গেলে টিকবে কিনা, তার যেহেতু স্কিল লেভেলটা অতটুকু নাই, সে তখন সামহাও যে কোনো ভাবে ওই জায়গায় টিকে থাকার চেষ্টা করতেছে। আর তিন নাম্বার বিষয়টা হইলো, এই যে স্যালারি স্ট্রাকচারটা আমরা একটা জায়গাতে রাখতে পারতেছি না, কারণ তখন আমরা দেখি যে বেশ কিছু ক্ষেত্রে টেকনিক্যাল লোকের প্রয়োজন হয়, যারা আসলে টেকনিক্যালি চাউন, তারা কিন্তু তাদের মার্কেটের ডিমান্ড অনুযায়ী তারা কিন্তু তখন মুভ করে, তখন ওই লোকটাকে আনলে আমরা বেশি টাকা দিয়ে আনি, তখন কারণ আমরা টেকনিক্যালি তাকে দরকার। তার মানে আমার স্যালারি স্ট্রাকচারটা আমরা সেট করতে পারতাম ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট অনুযায়ী, যেখানে টেকনিক্যাল নলেজটা টাচ করবে বা তার স্কিল আছে। বাংলাদেশে যেহেতু স্কিল লেভেলটা কম, আমি একবার জয়েন করছি, তো স্কিল লেভেল যদি ডেভেলপ করি নাই, আমি কিন্তু ওই লেভেলটা স্যাটিসফাইড, যেহেতু অন্য জায়গায় গেলে আমি পাবো না, এক নাম্বার। দুই নাম্বার আরেকটা জিনিস সেখানে কাজ করে, সেটা হলো যে যেহেতু কালচারটা কেন ডেভেলপ হয় নাই, কর্পোরেট কালচারটা, সেই কারণে
লোকজন কিন্তু জবগুলো ছাড়ে, নট অনলি যে খালি স্যালারির জন্য, তার বস তার কালচার অনুযায়ী কিন্তু স্যালারি সে ছেড়ে দিচ্ছে, অথবা একটু ভালো পাইলে সে স্যালারিটা স্যাক্রিফাইস করতেছে। তো এই যে জিনিসগুলা, এই স্যালারি স্ট্রাকচারটা ওভারঅল মোটামুটি মার্কেট যে ট্রেন্ড আছে, যে আসলে ইন্ডাস্ট্রিতে এইখানে অফিসের কত, এইটার কাছাকাছি করে। বাট কেউ স্ট্যান্ডার্ড প্র্যাকটিসটা করে না যে আসলে কত হওয়া উচিত, রোল অনুযায়ী কত হওয়া উচিত, এইটা প্র্যাকটিসটা কেউ করে না। এটা রিকোয়ারমেন্ট বেসিস, যখন দরকার পড়ে যে এই লোকটাকে দরকার, ঠিক আছে ওরা 5,000 টাকা বেশি দিয়ে নাও, ও মোটামুটি কিন্তু চলে। আপনি হ্যাঁ, আপনি বললেন যে টেকনিক্যালি সাউন্ড হলে আবার তার স্যালারি বেনিফিট স্ট্যান্ডার্ড জি করা হয়। জি কিন্তু আমাদের আপনি জানেন আমি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। আমাদের ছাত্রদের যে অভিযোগ, যে তারা জি ইঞ্জিনিয়ার হিসেবে বের হয়, জি বের হওয়ার পরে তার স্যালারি 15 থেকে 20 হাজার টাকা, যে কারণে আমার ছাত্রের জি 25% কোনো চাকরি শুরু করে না। টোয়েন্টি ফাইভ জি পার্সেন্ট আপনার সরাসরি আমেরিকা যায়। জি মানে সে পাশ করার পরের দিন থেকে আপনার জিআরই পরীক্ষার ডেট নেয়। জি আর তার মানে কি, তার তার কিন্তু ট্যালেন্ট অত্যন্ত হাই লেভেলের। জি তাকে আপনারা নিয়োগ দেওয়ার পরে 15 হাজার টাকা যদি বেতন দেন, তো সে এই স্যালারিতে তো কেউ ওই ওই চাকরিতে যেতে চায় না। এইখানে আসলে আপনি, এক্সপার্টিসের ক্ষেত্রে আপনি কিভাবে বলবেন? এটা এক্সপার্টিস হ্যাঁ, হলেও তো দিচ্ছেন না, তারা তো ফুলি না না এক্সপার্ট। না না, এইটা এইটা আপনার সাথে দ্বিমত প্রকাশ করি এই কারণেই, আমি রিসেন্টলি যেখান থেকে জব ছেড়ে আসছি সেখানে আমি জয়েন করার পরে আপনার বুটেক্স থেকে আমি ফ্রেশ, একদম ফ্রেশ কেবল পরীক্ষা দিয়েছে, তাদেরকে 20,000 টাকা দিতাম, একদম 20,000 টাকা। এবং তাদের 6 মাস হলে পরে, 6 মাস না, অনেক ক্ষেত্রে 3 মাস হলেও 25,000 টাকা। এবং যাদেরকে আমি নিয়েছি তাদেরকে প্রত্যেকে ম্যাক্সিমাম 6 মাস হলে 25,000 এবং 30,000ও দিয়েছি। এবং দুর্ভাগ্যজনক ভাবে আমার এইখানে 80% লোকও টিকে নাই। এখানে ওই যে তাহলে কারণ কারণ হচ্ছে আপনি যে টাকা দেন ও থেকে ও যদি ব্যাংকে চাকরি নেয়, তো 60-70 হাজার টাকা দিয়ে শুরু করতে পারে চাকরি। তো তাহলে এখন ও ইন্ডাস্ট্রিতে আপনি বললেন যে 10-এর থেকে বা 15 থেকে 20,000, আমি কিন্তু এক বছরে তাকে স্যালারি দিচ্ছি 30-35,000। তাইলে কিন্তু আপনাদের কাছে যেভাবে বলতেছে সেই ব্যাখ্যাটা কিন্তু মিললো না। জিনিসটা মিলল হলো, না। 15-20 হাজার টাকা হয়তো আরো কিছুদিন আগে বলছে, কিন্তু আপনি আবার হতে একটা পারে অন্য কল্পনা, বাট কম্পিটিটিভ চাকরির কথাই বলেন না। তো যে সে কিন্তু 50 হাজার টাকার নিচে স্যালারি পাওয়া এন্ট্রি লেভেলে, টেক্সটাইল সেক্টর বাদ দিলে, ধরেন ব্যাংকে যদি যায় বা না, এখন মাল্টিন্যাশনাল ব্যাংক, কোম্পানিতে যদি চাকরি করার সুযোগ পায়, ইভেন রাইট, এখন এখন ক্যাডার সার্ভিসেও আপনার মানে তাদের সুযোগ সুবিধা বেশি। এক্স্যাক্টলি, সেটা তো আমি আপনার সাথে এগ্রি করি, কিন্তু আপনি কি এখন প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কি এর মাল্টি ন্যাশনাল লেভেলে দিতে পারবে? দিতে পারবে না, 1 নাম্বার। 2 নাম্বার, আমরা কিন্তু তাকে বলে দিচ্ছি যে তুমি 1 বছরের থেকে 2 বছর এটা পাবা, 2 বছরের এটা পাবা। কিন্তু এইখানে অনেস্টলি স্পিকিং, এইখানে তাদের মধ্যে কিন্তু এই জিনিসটা একটু ধৈর্য ধরে ভালো করার যে টেন্ডেন্সি এটা কম আছে। আবার এইখানেও এরকম আছে যে 3 বছরে একটা ছেলেকে, আপনার বুটেক্সের একটা ছেলেকে 3 বছরে জয়েন করছে, তার 3 বছর পরে তার স্যালারি হয়েছে 1,10,000 টাকা। এইভাবে কি, এটাকে কিভাবে মূল্যায়ন করবেন আপনি? এটা বুটেক্সেরই ছেলে। হ্যাঁ, এই এই ধরনের নেচারটা তার ম্যাক্সিমাম কেসে এরকম, যে হ্যাঁ, তিন আমি বছর বলতেছি চাকরি কারণ করলে কি, 1 লাখ টাকার বেশি বেতন পায়, কিন্তু এই যে শুরু, আপনি জি তাকে এন্ট্রি লেভেলই কিন্তু নিতে পারতেছেন না। আমি বললাম কি, যে 25% ছেলেকে আপনি ফ্যাক্টরিতেই নিতে পারবেন না। তাহলে কি আমরা কি না না রিসোর্স ইউটিলাইজ করতে 20, পারতেছি না তো? না রিসোর্স, আমি বলি এখানে রিসোর্স ইউটিলাইজেশনের বহুত way। যেমন আপনি সুন্দর কথা বললেন, অনেক অর্গানাইজেশন হয়তো 20ও দিবে না, তাহলে এখন দিতে রাজি আছে 20 এবং 25 স্ট্যান্ডার্ডে। কিন্তু আমাদের স্টুডেন্টরা যদি আমরা বলি যে তোমরা এইভাবে যাবা, এইটা থেকে শুরু করবা, তোমার টার্গেট থাকবে উইথড্র, যেমন আমি কিন্তু বোর্ড এক্সচেঞ্জ ছেলেদের, আমি নিজে একদম টাইটলি 3 মাসের আমি ওদের সাথে টাচ থাকতাম। ওদের এইটাও বলতাম যে তোমরা বুটেক্সের একজন ব্যক্তির নাম বলো যে 20 বছরে যার স্যালারি 15 লাখ হয়েছে আমার এই টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে, বলো। কেউ বলতে পারে না, কারণ নাই। বাট আমি ইন্টারমিডিয়েট পাস অনেকগুলো বলতে পারবো যারা 20 লাখ টাকা স্যালারি পাস চাকরি করে টেক্সটাইলে। তার মানে কি, আমাকে কিন্তু ইন্ডাস্ট্রিতে আমাকে নিজেকে ওনারশিপ নিয়ে কাজ করতে হবে।
ইন্ডাস্ট্রিকে ওন করতে হবে, ইন্ডাস্ট্রিকে আমার জাত চেনাতে হবে। সেটা কিন্তু বুডেক্সের ছেলেদের করতে হবে। হোয়াই আই কেম ফ্রম বুডেক্স, এটা কিন্তু বলতে হবে। যেহেতু বুডেক্সের ছেলেদের অন্য জায়গায় সুযোগ আছে, জিআরই দেওয়ার সুযোগ আছে, অন্য জায়গায় যাওয়ার সুযোগ আছে, দ্যাটস ওয়াই তারা ওই চ্যালেঞ্জটা নিচ্ছে না। এই চ্যালেঞ্জটা যদি নেয়, তার বোর্ডেক্সের প্লাবের কি, শুধু বোর্ডেক্স না, ভালো জায়গার ছেলেগুলো অনেক ভালো করবে। নট অনলি বোর্ডেক্স, যেমন বুয়েটের ছেলেগুলো যাচ্ছে না। তারা কিন্তু মার্কেটে লিডার হতে পারবে। লিডার হতে হলে তাকে কিন্তু কাঠখড় পোড়াতে হবে। তাকে তাকে দেওয়ার জন্য কিন্তু কেউ বসে নাই যে তার একটা টেবিল ফিক্সড, গেলেই টাকা দিবে, এটা কিন্তু কোনোদিন হয় নাই তাহলে প্রাইভেট তাহলে জগতে। আপনার কম্পেনসেশনের মনিটারি ছাড়াও নন মনিটারি বিষয়গুলি আপনি কিভাবে ইয়েস, দেখবেন? রাইট। এইটা বলছেন, এইটা সুন্দর কথা বলছেন। এই জায়গাটাতে আমি আপনার সাথে এগ্রি করি। এই জায়গাতে স্টুডেন্টের সাথে আমি এগ্রি করি। এই জায়গাটাতে আমরা উছট খাচ্ছি এই কালচারটা ডেভেলপ করার জন্য, যে একজন স্টুডেন্ট সে ভালো জায়গা থেকে পড়াশোনা করে যাচ্ছে, তার সাথে একটা আনএডুকেটেড বা সেমি এডুকেটেড স্টুডেন্ট একই ব্যবহার করা যাবে না। তার ল্যাঙ্গুয়েজ আর তার ল্যাঙ্গুয়েজ সেম ল্যাঙ্গুয়েজ হবে না। তার জবরুল যেহেতু ডিফারেন্ট, সে এডুকেটেড, তাকে নার্সিং করতে হবে সেই লেভেলে। তাকে রিকগনিশন দিতে হবে প্রতিনিয়ত, তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, তাকে রিটেনশন করতে হবে। সেই কাজগুলোতে আমাদের ইন্ডাস্ট্রিতে বড়ই অভাব। এটা আপনার সাথে আমি এগ্রি করি। সেই দৃষ্টিকোণ থেকে তারা সেখানে রিটেন করে না, এইটা আমি এগ্রি করি। বাট স্যালারি বিষয়টা আমি বলবো যে স্যালারি ওপেন স্যালারি, প্রায় বাংলাদেশে প্রাইভেট সেক্টরে সবচেয়ে বেশি স্যালারি আরএনজি তে দেয়, এবং আরএনজি তেই দিবে। অন্য কোনো সেক্টরে এত স্যালারি কাউকে দিতে পারবে না, এবং এখানে দেওয়ার কিন্তু সুযোগ আছে, কিন্তু স্কোপ কথা আছে। উঠতেছে যে আমাদের যে একটা স্ট্রাকচার থাকার দরকার, সেই আপনি যেটা শুরুতেই বললেন যে গ্রেডিং থাকা দরকার, সেই গ্রেড অনুযায়ী একটা পলিসি থাকা দরকার। সেই পলিসির সাথে গ্রেডিং এর আপনার প্র্যাকটিক্যাল বাস্তবতা আসলে কতটুকু মিল? না, সেটাকে অনেকখানি মিল আছে। সেই গ্রেডিং কিন্তু করে, সেই গ্রেডিং করে, সেই গ্রেডিং অনুযায়ী এগোয়। কিন্তু বিষয়টা হলো ওই গ্রেডিং পর্যন্ত অনেকেই আবার থাকতে চাচ্ছে না, অতটা সময় দিতে চাচ্ছে না। যেমন একটা গ্রেডের থেকে নর্মালি আরেকটা গ্রেডে যাইতে 2 বছর সময় দেখতে চায় সবাই, নাহলে প্রতি বছরই তার প্রমোশন হয় না। তো এই জায়গাতে 2 বছর কেউ থাকতে চায় না। আর ওই গ্রেডিংটা মোটামুটি আছে, গ্রেডিংটা ইস্টাবলিশ হচ্ছে, গ্রেডিং এর বাইরেও স্যালারি পাচ্ছে। গ্রেডিং এটা একটা যে মিনিমাম পর্যায়ে, আমি বলবো যে সেখানে যে এক হাই এক স্ট্যান্ডার্ড লেভেলে বসিয়েছে তা না, বাট মিনিমাম একটা স্ট্যান্ডার্ড আছে। এবং এই গ্রেডিংটা তখনই আরো ইস্টাবলিশ হবে যখন ভালো ভালো স্টুডেন্ট এখানে চেষ্টা করবে যে আমি এখানে আছি, আমাকে দেখানোর সুযোগ দেওয়া হয়েছিল। আমি 1 বছর করেছি, 2 বছর করছি, তারপরে আমাকে সুযোগটা দেওয়া হয় নাই, আমাকে রিকগনিশন দেওয়া হয় নাই, দ্যাটস ওয়াই আমি রিজাইন করছি। এই কাজগুলো কিন্তু বহুত ইয়েতে করতে হবে, ইন্ডাস্ট্রির কিন্তু আদায় করে নিতে হবে। কিন্তু আমি তো বললাম যে আমার যদি অপরচুনিটি থাকে নাসাতে জব করার, আমি কেন ইন্ডাস্ট্রিতে, এই প্রাইভেট সেক্টরে ওইটা থেকে একটা জায়গা আমি দখল করব, জায়গা ইস্টাবলিশ করব, সেই জায়গাতে একটু তারপর গ্যাপ এখন রয়েছে। যাই হোক, অনেক রাত হয়ে যাচ্ছে। আপনার ধরেন রিটেনশন সেপারেশনের বিষয়ে আপনার ইন্ডাস্ট্রির পলিসি কি, প্রাইভেট সেক্টর বিশেষ করে? যেমন প্রাইভেট একটা লোক সেক্টর, চাকরি চাকরি ছেড়ে দিল, সে আসলে কতটা স্মুথলি তার বেনিফিট গুলি নিয়ে যেতে পারে? অনেক অনেক ক্ষেত্রে অভিযোগ শোনা যায় যে তাকে বিভিন্ন কারণ দেখিয়ে আর কোনো রিটায়ারমেন্ট বেনিফিটস গুলি দেওয়া হয় না। এই ধরনের বিষয়টা প্র্যাকটিক্যালি আসলে প্রাইভেট সেক্টরে কোন স্ট্যান্ডার্ডে আছে? এইখানে আমি যদি বলি, এইটা মোটামুটি 80% অর্গানাইজেশনে এখন সেপারেশনের বেনিফিট দিয়ে দেওয়া হয়, 20% বা 25% অর্গানাইজেশন এখনো ঠিক মতো সেপারেশনের বেনিফিটটা দেয় না। এই যে ইমপ্রুভমেন্ট করতে হবে। যারা দেয় না তাদের কিন্তু কালচারও খারাপ, তাদের কাছে ভালো ছেলেপেলে আর যেতে চাচ্ছে না। দ্যাটস ওয়াই কিন্তু ওই যে যেটা বলি অ্যাপেক্স, সরি ওপেক্স, ওপেক্স এর মতো একটা বড় প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেল। এরকম আরো প্রতিষ্ঠানগুলো কিন্তু এরকম খারাপ হয়ে যাচ্ছে দিন দিন, বিকজ অফ দ্যাট। আরেকটা যে আসলে রিটেনশনের ব্যাপারে আসলে সত্যি কথাই, যে রিটেনশনটা নিয়ে আমরা আসলে খুব বেশি কাজ করি না। রিটেনশন বলতেই আমরা সবাই বুঝি যে তাকে স্যালারি বা বেনিফিট বাড়িয়ে দেওয়া হোক সবাইকে। রিটেনশন আসলে সবকিছু সেটা না। রিটেনশন হলো ওভারঅল একটা কালচার। যেমন একটা অর্গানাইজেশনে যদি কোনো ছেলে যদি স্যালারির জন্য চাকরিটা ছেড়ে যায়, সেখানে যদি কালচারটা ভালো থাকে, তাহলে ভবিষ্যতে সে আবার ব্যাক করতে পারে। আর যদি কোনো ছেলে একটা অর্গানাইজেশন ছেড়ে দেয় কালচারের কারণে, স্যালারির কারণে না, সে কিন্তু কখনোই ব্যাক করবে না, বিকজ সেখানে পোর কালচার। তো
তো আসলে ওভারঅল একটা কালচারাল ডেভেলপমেন্ট দরকার আছে। সেই কালচারাল ডেভেলপমেন্ট রিটেনশনের জন্য একটা বিরাট ভূমিকা রাখে। সেইখানে কাজ করতে হবে। বাংলাদেশে এই জায়গাটাতে কাজ করার অনেক সুযোগ আছে। এইখানে ইন্ডাস্ট্রিয়ালিস্টের একটু অহমিকা বলবো আমি। এখানে আপনার মাধ্যমেই বলতে চাই, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা একটা কথা বারে বারে বলে সবসময় যে আমি 60,000 লোকের কর্মসংস্থান সৃষ্টি করেছি, আমি 1 লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি করেছি। এই যে কথাগুলো বলে এটা ঠিক না। এই 60,000 লোক কিন্তু তাকে টিকিয়ে রাখছে। হি যে অন্টারপ্রিনার, হি যে রিস্ক টেকার। এই 60,000 লোক না থাকলে সে কিন্তু, এই 60,000 লোক যদি মুখ মুখ ফিরিয়ে নেয়, এই লোকজন যদি তার দিকে না থাকে, এই তার সাম্রাজ্যের কিন্তু সে ধসে যাবে। এখানে অহমিকার কিছু না। এই 60,000 লোকরে যদি সবসময় যদি ধরে রাখতে পারে, রিটেনশন দিয়ে রাখতে পারে, রতন টাটার মতো চিন্তা করতে পারে, তাইলেই আমাদের আমাদের বাংলাদেশের উন্নতি হবে। অনেক বেশি উন্নতি হবে। কারণ আমাদের এই মানুষের কমিটমেন্ট আছে, মানুষের ডেডিকেশন আছে, মানুষের হার্ডওয়ার্ক আছে। কিন্তু আমাদের আরেকটা ইন্ডাস্ট্রিয়াল এটা একটু গ্যাপ আছে, অনেক গ্যাপ আছে আরেকটা এখানে। ইন্ডাস্ট্রিয়ালিস্টদের নিয়ে যেহেতু কথাই তুললেন, যে আরেকটা বিষয় যেমন বেক্সিমকো, জি, বেক্সিমকোর স্টাফ বা এমপ্লয়ি সংখ্যা অ্যারাউন্ড ধরলাম 50,000। জি, 50,000 আর তার লোনের পরিমাণ তো আছে 50,000 কোটি টাকা। জি, তাহলে যদি পার হেড তো 1,000 crore টাকা পার হেড লোন আছে, জি। তাহলে আপনার এই লোনটা তাহলে ইউটিলাইজ কিভাবে হয়? এই ধরনের পিকচার শুধুমাত্র বেক্সিমকো না, আমি অনেক ফ্যাক্টরি চিনি যারা আপনার বিভিন্নভাবে টাকা পাচার করে বা ইত্যাদি ইত্যাদি করে। তাহলে জি, সেই সেই এই লোন যে ফেসিলিটি নিচ্ছে তারা, জি। এটাও তো আসলে ব্যবসায়িক উন্নয়নে ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিয়ালিস্টই লাগায় না বলে আমার মনে হয়। না, 100% আপনি যেটা বলছেন, আমি আরো যদি গভীরে বলি, আপনি সুন্দর করে বলছেন। আমি আই উইল টেল ইট, ইট ইজ এ ডিজিজ, ডিজিজ। কারণ এটা একটা রোগ বলবো, ইন্ডাস্ট্রিয়াল রুগ্ন মনোমানসিকতা। এই যে সালমান এফ রহমান, সে এতগুলা টাকা নিছে, দেশের আসলে বড় ধরনের ক্ষতি তো করছে, আর কিছু করে নাই। পাচার করছে। এরকম আরো কিছু লোক আছে যে এগুলা করছে। এর চাইতে নগ্ন আরো একটা উদাহরণ দিব, যে আমি নাম বলবো না। তার ইন্ডাস্ট্রিয়ালিস্টের, তার মানে মালিকের মেয়ের, মেয়ে না, তার ভাস্তির বিয়ে। সেই বছর তার ভাস্তিকে মোটামুটি 200-250 ভরি স্বর্ণ দেওয়া হয়েছে। বাট ওই বছর সামহাও প্রোডাকশন একটু কম হয়েছে। এমপ্লয়ীদের ইনক্রিমেন্ট একবারে ন- জঘন্য করে দিচ্ছে। মানে যেখানে ইনক্রিমেন্ট 10% হয়, সেখানে সেটা 3%, 4% করে দিচ্ছে। এই যে মন মানসিকতা, যে আপনার যদি আসলেই লাভ না হয়, তাহলে আপনার আহ, নিজের আত্মীয় স্বজন বা আপনার ঘরের মানুষকে ঠিকই তো আপনি দিচ্ছেন, বা আপনি আরো জমি জমা কিনতেছেন, কিন্তু এমপ্লয়ির হকটা আপনি দিচ্ছেন না। তো এইটা এই যে আমি বলি এই আমাদের ট্রিটমেন্টটা সরকার। আসলে জি, ওনারদের ট্রিটমেন্ট টুয়ার্ড দি এমপ্লয়িজ ইজ অলসো নট অ্যাকসেপ্টেবল, নো, নট স্ট্যান্ডার্ড। নেভার। রাইট। এবং বাংলাদেশে কিছু অর্গানাইজেশন আছে যেটাতে মানুষ সবসময় চাকরি করতে চায়, কারণ ইন্ডাস্ট্রিয়ালিস্টের মন মানসিকতা উদার। সে সবাইকে নিয়ে চিন্তা করে। আর 95% বলবো যে এইরকম মনে হয়, সেটা সেখানে কেউ চাকরি করতে চায় না। দুঃখের বিষয়, আমরা যারা প্রাইভেট সেক্টরে এসেছি, আমাদের চাকরি করেই খেতে হয়। এর জন্য আজকে আমি এইখানে আছি, কালকে ওইখানে আছি, আরেকজন ওইখান থেকে এইখানে আসে, আমি ওইখান থেকে ওইখানে যাই। কালচার কোনো চেঞ্জ হচ্ছে না। কালচার চেঞ্জ হচ্ছে না। আমরা এভাবে যাচ্ছি আমাদের প্রয়োজনের জন্য, ওই যে ডিমান্ড এন্ড সাপ্লাই বললাম। দ্যাটস ওয়াই তারাও ইন্ডাস্ট্রিয়ালিস্টে মনে করবো ওই একজন গেলে 10 জন আসবে। তারা বলে যে এটা ট্রেনের বগির মতো, এক স্টেশনে নামবে আর এক স্টেশনে উঠবে। এটা ট্রেনের বগি, এটাতে অরিড হওয়ার কিছু নাই, এই ধরনের কথা তারা বলে। তারপর এখন আরেকটা বিষয় যে আমাদের যে সোশ্যাল রেসপন্সিবিলিটি, সোশ্যাল রেসপন্সিবিলিটির মধ্যে যে ডাইভার্সিটি ইস্যু, মেল ফিমেল, তারপর হলো যে আপনার অ্যাবল ডিসেবল লোকদেরকে অ্যাকোমোডেট করা, আমাদের এই সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসেবে এইচআর আসলে কতটুকু রোল প্লে করতে পারে? সোশ্যাল রেসপন্সিবিলিটি এইচআর খুবই কম রোল প্লে করতে পারে এখানে। আসলে ডাইভার্সিটি নিয়ে কাজ করতে পারে না, ডিসেবল নিয়ে কাজ করতে পারে না, ডেঞ্জার ইকুইটি নিয়ে কাজ করতে পারে না। সত্যি কথা বলি, কারণ এখনো আমরা বলি যে, যেটাকে আমি বলি কর্পোরেট গভর্নেন্স। মালিক পলিসি সাইন করবে, পলিসি মানতে হবে, সেই পলিসিটা মানাবে কে, ইমপ্লিমেন্ট করবে এইচআর, এইচআর মাধ্যমে হবে। বাট তারা এটা করে না, এইচআর কে ডমিনেট করে। এইচআর কে বলে এটা নিয়ে আসো, এটা করো, এটা এইভাবে করো, এটা এইভাবে করো।
তুমি এই সমস্ত পলিসি থাকবেই, তুমি তোমার মতো করে কাজ করো। এই জায়গাতে আসলে এইচআর এর কাজ করার অনেক ইচ্ছা আছে। দ্যাটস ওয়াই আমি আবারও বলবো, যারা এইচআর এ ডেভেলপ করতে চান তারা নিজের কোয়ালিটিটা ডেভেলপ করেন। আপনারা জব করবেন ঠিকই আছে, কিন্তু সার্ভিস দিবেন, চিন্তা করবেন যে আমরা সার্ভিস দিবেন বলে আমি জবটা করতেছি, আমি কারো আন্ডারে চাকরগিরি করতেছি না। আপনার যদি স্কিলটা ভালো হয়, স্কিলটা ডেভেলপ করবেন, বডি ল্যাঙ্গুয়েজ ঠিক থাকবে, তাহলে এইচআর এর সার্ভিসটাও ভালো হবে। আর যদি স্কিল খারাপ থাকে, এইচআর কে মাথা নিচু করে কাজ করতে হবে, আর এইচআর যখনই মাথা নিচু করে কাজ করবে তখন ইন্ডাস্ট্রি ডেভেলপ করবে না। তারপর আপনারা ধরেন যে আমরা এখন এইচআর ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস এখন শিখাই ছেলেদের। এর প্র্যাকটিস আপনারা করেন কিনা? যেমন হিউম্যান ক্যাপিটাল আরওআই, জি। এই ধরনের হিসাব নিকাশ করেন কিনা? এবং ধরেন আরো একটু সাইন্টিফিক ওয়েতে যে রিলেশনশিপ বিটুইন কম্পেনসেশন এন্ড দি কোম্পানিজ প্রফিটেবিলিটি, যেটাকে আমরা বলি হিউম্যান রিসোর্স ভ্যালু চেইন, এই এইভাবে আপনার জাস্টিফিকেশন দিয়ে স্যালারি ইনক্রিমেন্ট করা বা কম্পেনসেশন প্যাকেজ আরো ইমপ্রুভ করা, এই ধরনের সেবা বাংলাদেশের কোম্পানিগুলি প্র্যাকটিস করে আসলে কিনা? যদি বলি প্র্যাকটিস ওইভাবে, যে একজাক্টলি খালি প্রমোশনের ক্ষেত্রে হয় না, ইনক্রিমেন্টের ক্ষেত্রে হয় না, বাট প্র্যাকটিসটা এইভাবে আছে কিরকম, যে আমি আসলে লুক কত নিব, এই লোকজন নিলে পরে এটার সাথে প্রফিট আসলেই জড়িত। কারণ এই লোকের যেমন স্যালারি আছে তেমন তার আবার ওভার টাইম আছে। তার মানে স্যালারি অ্যান্ড ওয়েজেস প্লাস প্রোডাক্টিভিটি। আমি কত লোক যেটাকে নিচ্ছি তাকে কত টাকা দিচ্ছি, আমি প্রোডাক্টিভিটি কত বের করতেছি, এটা কিন্তু প্রতিদিনই ক্যালকুলেশন হচ্ছে। এটা যে হচ্ছে না তা না, বাট আমি যদি বলি যে সাইন্টিফিক্যালি মেথড ওয়েতে হচ্ছে কিনা, সেইখানে কোশ্চেন আছে, সেইখানে আমি বলবো গ্যাপ আছে। বাট এটা অ্যানালিসিস প্রতিদিনই করতে হয়, কারণ আমার ওভারটাইম বাড়ানো যাবে না, স্যালারি বাড়ানো যাবে না, আমার প্রোডাক্টিভিটি বাড়াতে হবে। এই জায়গাতে এতে কাজ করে। বাট সাইন্টিফিক্যালি যদি বলে যে আপনি আরো এর সাথে লিঙ্ক করে দেন, সেই জায়গায় সাইন্টিফিক্যালি বা ডকুমেন্টেশন কোনো এইচআর এখন পর্যন্ত ওইভাবে ততটা দেখাইতে পারবে না, হয়তো 5% দেখাইতে পারবে, বাকিগুলা দেখাইতে পারবে, বাট তাদের কনসেপ্ট, এই কনসেপ্ট নিয়ে কাজ করতে হয়। তো এখন আপনারা ধরেন যে আপনি হয়তো এইচআর এর উপরে লেখাপড়া করেছেন, এখন আপনার এইচআর ডিপার্টমেন্টে যদি ওভারঅল বলেন, তাহলে কত পার্সেন্ট লোক আছে যারা আসলে এইচআর এর উপর তাদের পড়ালেখা আছে? এইচআর ডিপার্টমেন্টে চাকরি করে অনেক সময় দেখা গেল যে পলিটিক্যাল সায়েন্সের তার গ্রাজুয়েশন। এই ধরনের লোক আমাদের ইন্ডাস্ট্রিতে কেমন এইচআর ডিপার্টমেন্টে? এইচআর ডিবেট এখন একটু কমেছে, তারপরও আমার মনে হয় যে নন এইচআর ব্যাকগ্রাউন্ড তাও 10 to 15% আছে। টেন 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 টু টু ফিফটিন ফিফটিন পার্সেন্ট তো খুব একটা বেশি না। তাহলে তো না খুব। আপনার এ- বেশ এ- প্রফেশনাল এ- ডিপার্টমেন্টে প্রফেশনালিজম আসতেছে। না, আসতেছে কিন্তু এইখানে স্যার আরো একটা বিষয় আছে। একটা আছে, আমরা সার্টিফিকেশন দিয়ে যদি চিন্তা করি, সেটা কিন্তু 10 to 15% বুঝলাম যে এইচআর ব্যাকগ্রাউন্ড। কিন্তু এই যে এইচআর পড়াশোনা করে আসতেছে, তারা আদৌ আসলে থিওরিটিক্যালি কতটুকু সাউন্ড, আসলে এইচআর বুঝে কিনা, তার প্র্যাকটিসটা বুঝে কিনা, এইখানে কিন্তু যথেষ্ট, কারণ যথেষ্ট সন্দেহ আছে। বিভিন্ন জায়গা থেকে পাশ করে আসতেছে তারা, কিন্তু আমি আবারও বলি যে একটা সিম্পল কোশ্চেন আপনি নিজে করবেন যে ঠিক রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন পার্থক্যটা কি, বলতে পারবেন না। কারণ এই সব জায়গায় খালি সার্টিফিকেট গুলো দিতে দিচ্ছে সবাই। বাট এই যে থিওরিটিক্যালি যে পড়ানোটা, আপনি থিওরিটিক্যালি প্র্যাকটিক্যাল ওয়েতে পড়ানো যায়, যেটাতে সে বুঝবে, যেটাতে সেটা নিয়ে কাজ করতে পারবে, সেই ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড, সেই প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড এডুকেশনের ঘাটতি আছে। এটা আমি পেয়েছি সব জায়গাতে। এবং তারপর আমার এখন সাথে। যদি আমরা বলি যে আপনার লিগ্যাল বিষয়টা, যেমন আমেরিকার মতো দেশেও কিন্তু ইকুয়াল এমপ্লয়মেন্ট অপরচুনিটি অ্যাক্ট বা ইইও, যেটা আমরা সহজে বুঝি, এই জি, ধরনের আইন কিন্তু আছে, কিন্তু বাংলাদেশে জি। কিন্তু এই ধরনের আইন নেই। কিন্তু আপনার এই এমপ্লয়মেন্ট, যে ইকুয়াল এমপ্লয়মেন্ট অপরচুনিটি বিষয়টা কতটা সেন্সিটিভ আমাদের ইন্ডাস্ট্রিতে, প্রাইভেট সেক্টরে? প্রাইভেট সেক্টর গুলোতে আসলে যেখানে আসলে যে কমপ্লায়েন্স মেনটেন করা হয়, সেইখানে জায়গাগুলোতে অনেকখানি ইমপ্লিমেন্টেড হয়। যেখানে কমপ্লায়েন্স নাই সেই জায়গাতে এখানে মেনটেন করা হয় না, সত্যি কথা। কারণ এখানে বায়াররা যেখানে ফলো করে তখন ইকুয়াল এমপ্লয়মেন্ট অপরচুনিটি
এই বিশেষ করে আরএনজি তে দেখা হয়, সেখানে এটা মেনটেন করা হয় মোরালেস, এটাকে কেউ ফেলে দিতে পারবে না। বাট আমি যদি বলি নন আরএনজি যেখানে আছে সেখানে কেউ এমপ্লয়মেন্ট অপরচুনিটি দেখা হয় না। তাহলে আপনার এই যে আরো বিষয়গুলি যেগুলি আছে, যেমন সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা এই ধরনের এমপ্লয়মেন্ট এট উইল বলে আর কি, যে যখন চাকরি করতে মনে চাবে না আমরা করব না, আবার যখন মনে চাবে তাকে বাদ দিব, একটা মালিকের পক্ষে একটা এমপ্লয়ীদের পক্ষে, যেটাকে ইন্টারন্যাশনালি বলে যে আপনার ফোর্স। এমপ্লয়মেন্ট এট উইল। হ্যাঁ। এমপ্লয়মেন্ট এট উইলের ক্লোজ গুলি আমাদের দেশে আসলে কতটুকু ফলো করা হয়? না এখন আমি আবারও বলি আরএনজি তে এটা করা হয় বললাম কারণ এখানে বায়ার দেখে, এখানে কমপ্লেন্স অডিট হয়, সেখানে এগুলা দেখে। হ্যাঁ, এই জায়গাতে কিছুটা ক্ষেত্রে আছে যে অনেক ক্ষেত্রে ওনার বা যারা সিনিয়র লেভেলে চাকরি করে তাদের ইসের সাথে এটা জড়িত, তারা অনেক রাগ বশত আগে করতো। এখন অনেক জায়গায় চলে কমে এসেছে, কারণ এখন আসলে লেবার সংকটও আছে, স্কিল সম্পন্ন লোকের সংকট থাকাতে এই জায়গাতে অনেকখানি কমে এসেছে। আর এই জায়গাগুলো বিভিন্ন ফোরামেও উঠে এসেছে তো, এমপ্লয়ীদের বা অপারেটর যারা আছে তারা বিভিন্ন জায়গায় কথা বলতে পারে, তাদেরকে তাদের ফেডারেশন আছে, এই জায়গাগুলোতে এই কথাগুলো বলে, এই জন্য এই জায়গাগুলোতে অনেক কমে আসছে, আরএনজি তে কমে আসছে, বাট অন্য জায়গাতে এখন ওই লেভেলটা কমে আসে নাই। বাট ইমপ্রুভমেন্ট হচ্ছে এটা, আর বাংলাদেশ আরো হবে। বাংলাদেশ লেবার ল যেটা 2006, এটা আসলে কতটুকু ইমপ্লিমেন্ট হয় আমাদের দেশে? আমি যদি বলি আরএনজি তে যেগুলা যেখানে কমপ্লায়েন্স ভালো বায়ার আছে সেখানে আরএনজি তে লেবার ল অপারেটর ক্ষেত্রে অপারেশনে বিশেষ করে শ্রমিক লেভেলে এটা ভালোই হচ্ছে। স্টাফ লেভেলেই যদি একটু কম হয়, বাট আরএনজি তে মোটামুটি মোরলেস এখন প্র্যাকটিসটা নাইনটি অন্য পার্সেন্ট বলবো অন্য যে অন্য লেবার। সেক্টরে, অন্য সেক্টরে নাই, খুবই কম। আর এই ট্রেড ইউনিয়নের যে প্র্যাকটিসটা, এটা আসলে আপনার কি মনে হয়? ট্রেড ইউনিয়নের প্র্যাকটিসটা কি ভালো না খারাপ? মানে পজিটিভ ইম্প্যাক্ট আছে ইন্ডাস্ট্রিতে নাকি নেগেটিভ? আমি যতটুকু দেখেছি নেগেটিভ ইম্প্যাক্ট, কারণ আমাদের সত্যি কথা আমরা ওনারশিপটা আমাদের জায়গাতে খুব কম। এক নাম্বার যে আমরা নিজেদের দাবি দাওয়াটা নিয়ে কথা বলতে পছন্দ করি বোথ ওয়েতে, এমপ্লয়ার এমপ্লয়ারের চিন্তা করে, এমপ্লয়ি এমপ্লয়ের চিন্তা করে। বোথ ওয়েতে যেহেতু এই চিন্তাটা আছে, যদি বোথ ওয়েতে সবার সবার চিন্তা করতো তাহলে ট্রেড ইউনিয়নটার সম্ভাবনা ভালো ছিল। যেহেতু এটা আমরা আমরা যার যার চিন্তা করি, এটা বাংলাদেশে ট্রেড ইউনিয়নটা ইফেক্টিভ কখনোই হবে না, অতীতেও হয় নাই, ভবিষ্যতেও হবে না। মানে তাদের আসলে ওনারশিপের বিষয়টা একটা ফ্যাক্টর। একজ্যাক্টলি অনার্সিপের বিষয়টা, কারণ আমি যেখানে চাকরি করি আমি আমার জীবনের সর্বোচ্চটা দিয়ে করব। আর অনার মনে করবে যে একটা লোক 1 বছর টিকে গেছে, 2 বছর টিকে গেছে, সে অনারশিপ নিয়ে কাজ করে, তার ছোটখাটো ভুল হতে পারে, ভুল শুধরিয়ে রিকগনিশন দাও, সে কোম্পানির অ্যাসেট, তাকে ধরে রাখো। এই বোধ এতে কাজ করতে হবে। এমপ্লয়ারও দেখে না 3-4 বছর হয়েছে একটা লোক ভালো কাজ করতে হঠাৎ করে ভুল করতেই পারে, ওরে ওই একটা জঘন্য একটা আচরণ করলো, খারাপ আচরণ করলো, ওর একটা অ্যাকশনে গেলো, বকাঝকা করলো, বাগুলো আরে বের করে দাও, টাকা পয়সা দিয়ে বের করে দাও ল অনুযায়ী। বাট এটা তো সলিউশন না, এটা তো পারচেস করা হলো না, তাকে রিকগনিশন দেওয়া হলো না, তার জব সিকিউরিটি দেওয়া হলো না, এই কারণে এটা একটা। আর আমাদের আমরাও যারা চাকরি করেছি, যেটা আপনি বললেন, বেশিরভাগ অপারেটররা খালি হাতে যায় আবার খালি হাতে ফেরত যায়, এটা সত্যি কথা। ওরা যখন হাতে টাকা পায়, টাকা পাইলেই মাসের বেতন যখন 20-22 হাজার টাকা পায়, 2-3 দিন খাবে, ভালো মন্দ খেয়ে ঘুমাবে, তারপর আবার অফিসে আসবে। এই যে ওদের টেন্ডেন্সি, এইখানে তো আমি বলবো একটা এডুকেশনের একটা পার্ট আছে, ওভারঅল একটা চিন্তা ভাবনার পার্ট আছে। কারণ এইখানে দেখেন এই আরএনজির সাথে যারা জড়িত আছে, এর সাথে অনেক ট্রেড ইউনিয়ন, সরি ওই যে ফেডারেশন জড়িত আছে, বাসায় নিজেদের লোকজন জড়িত আছে, সোসাইটি জড়িত আছে। তাদের প্রত্যেকেই কিন্তু যে একটা ভালো কথা বলবে অপারেটরদের যে না তোমরা ভালো করে কাজ করো, আরএনজি ভালো না থাকলে আমরা ভালো থাকবে না, এই যে তাকে মোটিভেট করে ভালো কাজ করা, এটা কিন্তু কেউ বলে না। আবার একইভাবে যে আমাদের যে লোকজন আছে, যে ম্যানেজমেন্ট বলি, মিড লেভেল ম্যানেজমেন্ট বলি, হাই লেভেল ম্যানেজমেন্ট বলি, তা তাদেরও চিন্তা ভাবনা কিন্তু এমপ্লয়ি ওরিয়েন্টেড না। এমপ্লয়ি যে অ্যাসেট, এমপ্লয়ি যে রিসোর্সেস, তাকে ওইভাবে যে মূল্যায়ন করতে হবে, তাকে যে সম্মান দিয়ে কথা বলতে হবে, সম্মান ভালোবাসতে হবে, সেটাও তারা মানে না। এই বোথ এতে জায়গাতেই কাজ করার অনেক চিন্তা ভাবনা ডেভেলপ করতে হবে।
প্রত্যেকের চিন্তা ভাবনাতে যখনই ডেভেলপমেন্ট আসবে তখন প্র্যাকটিস গুলো ভালো হবে, আদারওয়াইজ। আরেকটা বিষয় যে আপনার ফরেন এমপ্লয়ি আমাদের দেশে কাজ করে। জি। এই ফরেন এমপ্লয়ি আমরাও যখন বিদেশে যাই, ফরেন এমপ্লয়ি হিসেবে কাজ করি, সেখানে কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই, কোনো অসুবিধাও নেই, আরো তারা খুঁজে আমাদের, কারণ তাদের লোক নেই। কিন্তু আমাদের দেশে কিন্তু যারা আপনার টেক্সটাইল গার্মেন্টস সেক্টর বা অন্যান্য সেক্টরে বিদেশ থেকে এসে কাজ করতেছে, তাদের ইকুইভ্যালেন্ট লোক কি বাংলাদেশে আসলে নেই? আছে, তাহলে অবশ্যই আছে। কেন কেন এরা কেন সুযোগ বেশি পাচ্ছে বা পাচ্ছে? আমি যেটা বলবো সেটা হলো এই ক্ষেত্রে একটা কমিউনিকেশন স্কিলের ব্যাপার আছে। তাদের কমিউনিকেশন স্কিলটা কিছুটা হলো আমাদের চেয়ে একটু আমি বলবো ভালো লেভেলে আছে। এটা একটা প্রেজেন্টেশন স্কিলটা একটু ভালো লেভেলে আছে। আহ, তারপরে ওভারঅল যে কথাটা, ওটা আমাদের বাঙালিদের একটা জায়গা দাঁড়িয়ে গেছে। বাঙালিরা কিন্তু এখন যে চিন্তা করে যে আমি ইন্ডাস্ট্রিতে কতদিন কাজ করতে পারবো, কতদিন চাকরি করতে পারবো, ঠিক নাই। পাশাপাশি ফ্রম দ্য ভেরি বিগিনিং সে অন্য একটা কিছু নিয়ে চিন্তা করে। তার যে 100% ডিভোশন, 100% কনসেন্ট্রেশন সে জবে দিবে, সেই জায়গাটাতে বাঙালিদের একটু গ্যাপ আছে। এটা আমি খুবই গভীরভাবে এটা দেখেছি। যে আচ্ছা। আমরা আসলে যেটা চিন্তা করি, আমি ঢুকলাম আমি একটা কাজ নিয়ে, আবার পাশাপাশি আমি অন্য একটা কাজও করি, বা আমি অন্য একটা চিন্তা করি। বা কথার কথা আমি আমার মাথায় একটা, আমি 10 বছর 15 বছর হয়ে গেছে, আমার একটা ফ্ল্যাট কেনা দরকার, আমি ফ্ল্যাট কিনতে পারবে। কি করলাম, আমি একটা লোন নিয়ে ফ্ল্যাট করলাম। তাহলে এখন কিন্তু আরো একটা টেনশন, আমার লোন প্রতি মাসে কিস্তি দিতে হবে, চাকরি থাকে কিনা, এটা থাকে কিনা, ওইটা থাকে কিনা, আরেকটা আমি সম্পদ কিনলাম, আরোটা ওইটা কিনলাম। এই যে ওভারঅল জিনিসগুলা, এটা কিন্তু আমাদের একটা বড় একটা নেগেটিভ জায়গা। অথচ আমরা যদি এইখানে সময় দিই যে না ওইটা দেখবো না, আমি চাকরি করব, আমি চাকরি করলে আমার ভালো জায়গা কি সৃষ্টি হবে, অটোমেটিক্যালি আসবে। যা এরকম যারা করছে বাংলাদেশের যে এখন সিইও হচ্ছে না তা না, হচ্ছে বাংলাদেশে ভালো ভালো ছেলেপেলে ভালো করতেছে। তারা কিন্তু একগ্রতার সহিত ওই এই কাজটাই মন দিয়ে করতেছে এবং তার জীবনের সেরাটা ওইখানেই দিচ্ছে। দ্যাটস ওয়াই তারা কিন্তু ভালো। ওই যে ইন্টেনশনের জায়গা, ওই যে অনারশিপের জায়গা, ওই যে ডেডিকেশনের জায়গাতে একটু গ্যাপ আছে বিদেশিদের সাথে। ওরা আসে, বাচ্চা কাচ্চা বউ বাচ্চা রেখে সারাটা সময় ওই জবেই দেয়, আর ওই পার্শিয়ালি সময়টা দেয়। এই জায়গাটাতে একটা গ্যাপ রয়ে তাহলে গেছে। তাহলে আমরা যে এখন আপনার এসডিজি বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের কথা বলি, সেখানে একটা ইন্ডিকেটর আছে, যেমন বলে যে আপনার ডিসেন্ট ওয়ার্ক, এসডিজি 8। হ্যাঁ। তাহলে ডিসেন্ট ওয়ার্কের মধ্যে কি গ্যাপ হয় না তাদের? এই যে তারা এখানে এসে একেবারে মানে ওয়ার্ক ফ্যামিলি লাইফ ব্যালেন্স যেটা আর কি, সেটা তো তাদের থাকে না, শুধুই ওয়ার্ক লাইফ নিয়ে থাকে। যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা তো তাদের হচ্ছে না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে হলো, তাদের কিন্তু কাজের মধ্যে কিছুটা রোবোটিক ভাব দেখা যাচ্ছে। এবং এই রোবোটিক আচরণটা কিন্তু তারা এফেক্ট করতেছে কোম্পানিকে। এবং তারা যেহেতু বেশি সময় দিচ্ছে, এটা কিন্তু এমপ্লয়ার ভালোভাবে নিচ্ছে। এবং এই ওর দেখা দেখি এমপ্লয়ার কিন্তু বাঙালিদের চাপে দিচ্ছে, ও রাত 12টা পর্যন্ত করে, তুমি করবে না কেন? ও সারা কাজ করে, বা 12 ঘন্টা করে, 14 ঘন্টা, তুমি করবে না কেন? ও পারে, তুমি পারবে না কেন? এবং ও কিন্তু একটা রোবোটিক লাইফের মতো আচরণ করে, এবং ওর কিন্তু আচরণটাও কিন্তু খুব যে বেশি ভালো হয় তা না। এটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে এই কারণে, একটা ফরেনার কিন্তু একটা জায়গাতে বেশি দিন টিকতেও পারে না। হ্যাঁ, দুই একজন এক্সেপশনাল ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে 1 বছর 2 বছর 3 বছর তারপরে কিন্তু এখান থেকে সে চলে যায়। বিকজ অফ দ্যাট তার কিন্তু ওই বন্ডিংটা হয় না, তার রোবোটিক আচরণটাই দেখা যায় বেশি। তো ওই ওয়ার্ক লাইফ ব্যালেন্স তো লাগবে, ডিসিশন ওয়ার্কের ক্ষেত্রে ওটা তো লাগবে, ওটাতে হ্যাম্পার হচ্ছে। বিষয়ে যে হেড হান্টিং এর বিষয়ে বলতেছিলেন, হেড হান্টিং এর বিষয়টা আমাদের দেশে মানে কতটা প্র্যাকটিস হচ্ছে, বা এটা হলে কিভাবে হয়? হেড হান্টিং এর বিষয়টা, প্র্যাকটিসটা যদি বলি যে আসলে বিদেশের ক্ষেত্রে যদি, বিদেশে হেড হান্টিংটা অনেকটা এজেন্সি নির্ভর। বাংলাদেশে হচ্ছে যে জায়গায় পারতেছে না, যে পাচ্ছে না খুঁজে, সেই ক্ষেত্রে গিয়ে এই হেড হান্টিংটা হচ্ছে যে অমুক আছে, যে আপনি নাম দিলে বলে মিস্টার মাসুম আছে বোর্ডেক্সে, সে ভালো টিচার। তাহলে কথার কথা যে সিটি ইউনিভার্সিটি একটা ভালো টিচার চাচ্ছে, তাহলে বুটেক্সের থেকে মাসুম সাহেবকে কিভাবে তুলে আনা যায়। সেই ক্ষেত্রে হেড হান্টিং এর প্রশ্রয় নেওয়া যায়, যে আপনি বুটেক্সের মাসুম সাহেব এনে দেবেন। এটা কি এই তাহলে ক্ষেত্রে আপনার লিগালি বা ইথিক্যালি কতটা মানে ইফেক্টিভ?
কোনো এটা ইথিক্যাল? না, ইথিক্যাল কোনো গ্রাউন্ড টাচ করতেছে না। মাসুম সাহেব তো যেতে চাচ্ছে। মাসুম সাহেব পার্সুয়েশন করে, কনভিন্স করে সেই হেড রাইডিং ফার্ম দিয়ে দিচ্ছে, সেটা করে আর দিচ্ছে তারা। আরেকটা বিষয়, আপনি এখন তো একটা নতুন কনসালটেন্সি ফার্ম দিয়েছেন, তাহলে এই এইচআর কনসালটেন্সি ফার্মের আসলে বাংলাদেশে প্র্যাকটিসটা কি, বা এটা কতটা গ্রোয়িং? ডেফিনেটলি এটা একটা গ্রোয়িং, অনেক গ্রোয়িং। যেমন হেড হান্টিং তো ছোট একটা পর্শনের। যদি আমি বলি যে আর একটা বাংলাদেশে জিনিস, যে এটা কি আসলে আউটসোর্সিং এর পর্যায়ে নিয়ে যাচ্ছেন, বা বিজনেস প্রসেস আউটসোর্সিং এর পর্যায়ে যাচ্ছে, নাকি কোন কোন ধরনের কনসালটেন্সি আমাদের দেশে গ্রো করতেছে এখন এইটা? আউটসোর্সিং, আউটসোর্সিং ইজ এ পার্ট অফ বিজনেস। আউটসোর্সিং এ, কারণ আউটসোর্সিং নিয়ে কেউ না কেউ বিজনেস করে, তার বিজনেসটা। আউটসোর্সিং আমি বলতেছি এইচআর আউটসোর্সিং, পুরো ফাংশন আউটসোর্স করবে। যে সেটাই হোক, পেরোল সেটাও তো, আউটসোর্সিং ও বলে যেটা। রাইট, যে সেটাও তো আউটসোর্সিং এই পড়লো। হুম। সেটাও আউটসোর্সিং এর একটা পার্ট। আমি ওটা নিয়ে বলবো যে একটু এক সাইডে রাখি, বাকি পার্টগুলো কিন্তু এইচআর এর অনেক কাজ করা আছে। যেমন আপনি যেটা সুন্দর কথা বলছেন যে প্রথমে পলিসি, পলিসিটা এখনো যদি বলি মুষ্টিমেয় কিছু কোম্পানিতে যারা, যেমন আমি যেগুলোতে কাজ করছি সেগুলো বড় বড় অর্গানাইজেশন, পলিসি নিয়ে আমাকে কাজ করতেই হয়েছে। যারা মাঝারি বা ছোট অর্গানাইজেশন তাদের এখন কিন্তু এখনো পলিসি নাই। তা আমি যদি বলি পলিসি। এই পলিসি নিয়ে এছাড়া একটা বিরাট পলিসি, এসওপি, এই ইমপ্লিমেন্টেশন ডেভেলপমেন্টে কনসালটেন্সির কাজ আছে। প্লাস এই যে বড় একটা কাজ আছে যেটা গ্যাপটা রয়ে গেছে, যে ইন্ডাস্ট্রি বলতেছে আমরা স্কিলফুল লোক পাচ্ছি না, আর আমাদের যারা জব সিকার তারা বলতেছে আমরা জব পাচ্ছি না। এই যে মিডলে কাজ করা, কিরকম মিডলে কাজ করা, যে একটা জব সিকারকে প্রথম এমন ভাবে তার সাথে অ্যালাইন হবে যে আপনি কি চাকরি চাচ্ছেন, আপনি কি আপনার রোলটা চাচ্ছেন, কোন এরিয়াতে কাজ করতে চাচ্ছেন, এই এরিয়ার কি কি কাজ হয়, এই জব রোলটা বুঝিয়ে এই জব রোল অনুযায়ী তাকে ডেভেলপ করা। কিরকম ডেভেলপ করা? সাপোজ একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার নিবে, তাহলে একটা টেক্সটাইল ইঞ্জিনিয়ার কাজ কি, কাজগুলো বুঝিয়ে দেওয়া। এবং এই টেক্সটাইল ইঞ্জিনিয়ার ওকে একটা এক্সপিরিয়েন্স টেক্সটাইল ইঞ্জিনিয়ারের সাথে একটু ট্যাগ করে দেওয়া আমাদের মাধ্যমে, যে পরিচয় করে দেয় তার সাথে একদিন দুই দিন সিটিং দিয়ে দিলাম যে এইখানে কি কি কাজ হয়, কিভাবে হয়, একটু প্র্যাকটিক্যাল আচর তাকে দেওয়া। সেই অনুযায়ী কিন্তু সে নিজেকে ডেভেলপ করা। এবং ইন্টারভিউ বোর্ডে কি ধরনের কোশ্চেন হবে, ইন্টারভিউ বোর্ডে সে কি ধরনের অ্যান্সারটা দিবে, এবং অর্গানাইজেশন সম্পর্কে যে জেনে যেতে হয়, পুরা যে তাকে গ্রুমিং করে দেওয়া, দিয়ে এই বেটার লোককে কিন্তু ক্যান্ডিডেটকে দেওয়া যায়। সেখানে ওই এমপ্লয়ার যারা আছে তাদের সুবিধা হয়, তাদের 100 150 200 লোক ডাকতে হয় না, তাদের দুই তিনটা লোক ডাকলেই তারা কিন্তু বেটার ক্যান্ডিডেট পায়। এটা একটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে যাবে। আর ট্রেনিং এর ক্ষেত্রে একটা ভালো পার্ট কাজ করবে, যে ওই যে আপনি যেটা বললেন ট্রেনিং নিড অ্যাসেসমেন্ট করে ট্রেনিংটা দেওয়া, সাথে সাথে ট্রেনিং ডিপার্টমেন্টগুলো সেট করে দেওয়া, যে ইন্টারনাল, যে প্রত্যেকটা ইনস্টিটিউটে, প্রত্যেকটা কোম্পানিতে ভালো ভালো রিসোর্স আছে, তারা কিন্তু ইনহারেন্ট এবং তারা কিন্তু ইন্ট্রোভার্ট। তাদেরকে এক্সট্রোভার্ট করতে হবে, তাদেরকে ডেভেলপ করতে হবে টটের মাধ্যমে, তাদেরকে ট্রেনিং দিতে হবে যে ট্রেনার হিসেবে দাঁড় করানোর জন্য। দেন ওটাকে নার্সিং করে একটা ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট দাঁড় করে দিতে হবে। এবং এই যে কেপিআইটা নিয়ে যত কথাই বলি, আহ, যারা কাজ করে তারা সারাদিন এত কাজ করে, এই কেপিআই টেনে কাজ করে তারা খুব বেশি সময় পায় না। তা আমাদের মতো যারা কাজ করছে ওখানে জানে, যেমন আমি আরএমজির বিষয়গুলো ভালো বুঝি, যেহেতু 20 বছর এখানে আরএমজি ছিলেন, আমি চোখ বুঝতে বুঝি কার ডিসক্রিপশন কি, কার কেপিআই কি, তো এগুলো কেন করবে। তো এইগুলা যদি সেট করে দিতে আমরা দিই এবং ড্যাশবুক আকারে ইফেক্টিভ রেজাল্ট নিয়ে, আউটপুট নিয়ে, তাহলে তাদের জন্য কাজ করা সুবিধা হয়। এবং ফাইনালি যে আপনি যে কাজগুলো বললেন, এই যে আমাদের যে ট্রেড ইউনিয়নের কিছু কাজ, ট্রেড ইউনিয়ন যাদের না আসতে পারে, আসলে পরে কিভাবে ম্যানেজ করবে, এমপ্লয়ি রিলেশনটা কিভাবে মেনটেন করবে, এই লেবার লটা কিভাবে ম্যানেজ করবে, এই টোটাল পিএমএসটা কিভাবে করবে, স্ট্রাকচারটা কিভাবে দাঁড়ায় করবে, কোন স্ট্রাকচার ফলো করবে, এই ওভারঅল এইচআরটা এবং লেবার ল ফ্রেমওয়ার্ক মেনটেন করে যে কাজ করবে, এইটা নিয়ে কাজ করার যথেষ্ট জায়গা কনসালটেন্টের আছে। এখন বিষয়গুলো হচ্ছে, যেমন আমি যদি বলি ভালো ভালো যারা কনসালটেন্ট আছে, তারা কিন্তু বেশিরভাগ যারা আছে তারা কিন্তু মাল্টি ন্যাশনালের এক্সপোজার বেশি, আর তারা গার্মেন্টসে কাজ করতেছে। তো গার্মেন্টসে তারা যদি জব নেশন না বুঝে, তারা কিভাবে গার্মেন্টসের সাপোর্টটা দিব?
আমি কিন্তু তাদেরকে বলতেছি, যেমন আমার ক্ষেত্রে যদি আমাকে মাল্টি ন্যাশনাল কাজ করতে হয়, আমি কিন্তু কোনোদিন মাল্টি ন্যাশনাল কাজটা নিব না, কারণ আমি ওই কাজটা করি নাই। আমি এটা জানি না, আমি অনেস্টলি বলতেছি যে আমি ওটা নিয়ে কাজ করবো না কখনো। বাট আমি আরএনজি আছি, আরএনজি স্পেশালিস্ট, আমি আরএনজি নিয়ে কাজ করব। এই নৈতিকতা যদি কনসালটেন্টের থাকে, তাহলে কনসালটেন্সির একটা বড় ভূমিকা বাংলাদেশের আছে। আমি মনে করি একটা সুন্দর জায়গা আছে কাজ করা। আপনি তো এইচআর এর সাথে সাথে চার্টার সেক্রেটারিরও একটা গ্রাজুয়েট ডিগ্রি নিয়েছেন। এটা এটা আসলে এইচআর এর সাথে কতটা রিলেটেড? এটা আমি মনে করি পুরোপুরি রিলেটেড, কারণ একটা অর্গানাইজেশন চালাইতে হলে, সেই অর্গানাইজেশনটা ইফেক্টিভ চালাইতে হলে কিন্তু পলিসি দরকার, এবং পলিসি ইমপ্লিমেন্টেশন দরকার, এবং পলিসি অনুযায়ী কাজ করা দরকার। এই যে কোনো একটা কোম্পানি যদি করি, আমরা যদি প্রাইভেট লিমিটেড বলি, আর পাবলিকলি লিস্টেড বলি, আর পাবলিকলি লিমিটেড বলি, এইগুলার পরিচালনা পর্ষদ থাকে, এবং পরিচালনা পর্ষদের কাজ হয় বিভিন্ন কমিটির মাধ্যমে বিভিন্ন ফাংশন গুলো দেখা। এই ফাংশন গুলা কিন্তু পলিসির মাধ্যমে পলিসি অ্যাডপ্ট করে করা হয়, এবং এই পলিসি অনুযায়ী পারফেক্টলি টাইমলি কাজগুলো করা হয় কিনা, সেটা কিন্তু কোম্পানি সেক্রেটারি পার্ট। তো এইটাও কিন্তু এইচআরও যেমন বিজনেস পার্ট, এই কাজগুলো ঠিক মতো দেখে, কোম্পানি সেক্রেটারির কাজও এই কাজগুলো ঠিক মতো এজ এ ওভারঅল কোঅর্ডিনেটর হিসেবে দেখা। তো এইটার সাথে কিন্তু অনেকখানি মিল আছে, এক নাম্বার। দুই নাম্বার, বাংলাদেশের ক্ষেত্রে আমি বলবো যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক আমরা সবাই আসলে ফাঁকি দিতে অভ্যস্ত, মানে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। যে একটা কোম্পানি ফরমেশন করলাম, তারপরে যে এটার লিগ্যাল ডকুমেন্টস জমা দেওয়া, বিবরণী জমা দেওয়া, তারপর ঠিক মতো এটা পরিচালনা করা হলো না কিনা সেটা রিপোর্ট জমা দেওয়া, এই কাজগুলো আমরা করি না। যখন প্রবলেম ক্রিয়েট হয়ে যায়, তখন আমরা দৌড়াদৌড়ি করি, টাকা পয়সা দিয়ে এটাকে সেটেল করার চেষ্টা করি। তাহলে এইটা যদি আমরা প্রপারলি ম্যানেজ করি, তাহলে কিন্তু কোম্পানিগুলো ইফেক্টিভলি কাজগুলো করে, ইফেক্টিভলি গ্রো করে। এই যে হাজার হাজার কোম্পানি গড়ে ওঠে আবার ভ্যানিশ হয়ে যায়, এর একটাই কারণ পরিচালনার অভাব। এই পরিচালনাটা সঠিকভাবে করার যে প্রক্রিয়াটা হচ্ছে কিনা, সেটাই কিন্তু একটা চার্টার সেক্রেটারি দেখার বিষয়। সেটা প্রায় আমরা প্রাইভেট হিসেবে, আমরা প্রাইভেট স্কুল হিসেবে আমরা এটা দেখে দিতে পারবো। সেই জন্যই আমাদেরকে এই এইটা অথরাইজেশনটা দেওয়া হয়েছে। এটা আমরা আহ, এই এটা বলি সেক্রেটারিয়াল অডিট। একটা আমরা এইচআর অডিট বললাম, আর হলে সেক্রেটারিয়াল অডিট। সেক্রেটারিয়াল অডিটের মধ্যে আমরা প্রত্যেকটা পরিচালনা ঠিক মতো হচ্ছে কিনা সেটা স্ক্রুটিনাইজিং করে একটা রিপোর্ট আমরা আরজিএসসি কে, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিকে দাখিল করতে পারি, যেটা আমাদের সিগনেচার হবে। আমরা সেটা সার্টিফাই করব। তখন কিন্তু ওই কোম্পানির প্রবলেম থাকলে কোম্পানি কিন্তু প্রবলেম না, আমাকে ধরবে যে এটা এই চার্টার সেক্রেটারি, এই ফার্ম এটা সার্টিফাই করছে। অর্থাৎ আমাকে একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক মেনেই সেটা সার্টিফাই করতে হবে, এবং কোনো জায়গায় ভুল থাকলে অ্যাডাপ্ট করে দিতে হবে, ডেভেলপ করে দিতে হবে। তো সেখানেও একটা তাহলে অনেক বড় চার্টার অ্যাকাউন্টেন্টের মতোই আপনারা অডিটের কাজটা না, চার্টার অ্যাকাউন্টেন্ট যেমন অডিটের কাজ করবে, ফিনান্সিয়াল অডিট ওটা ওনার কাজ, ফিনান্সিয়াল অডিটটা। ফিনান্সিয়াল বিষয় দেখবে। হ্যাঁ, ফিনান্সিয়াল অডিটটা উনি দেখবে। ফিনান্সিয়াল অডিট একটা পার্ট হলো প্র্যাকটিসের, যে একটা কোম্পানি বছর শেষে একটা এজিএম করবে, তার ফলাফল সেখানে কিন্তু একটা চার্টার অ্যাকাউন্টেন্সির একটা ফার্মের অডিট রিপোর্ট থাকতে হবে, আদৌ কি যেটা দেখানো হয়েছে প্রফিট লস ঠিক আছে কিনা, সেই পার্টটা কিন্তু তারা অডিটটা করে দিবে। আর আমাদের পার্টটা হবে এইরকম যে বডি থাকবে, সেখানে রিমিউনারেশন কমিটি থাকবে, রিক্রুটমেন্ট কমিটি থাকবে, অডিট কমিটি থাকবে, প্রত্যেকটা কমিটি সঠিকভাবে কাজটা করছে কিনা, এই কাজটা ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে করছে কিনা, কত দিনের মধ্যে করছে, এবং যেমন একটা কমিটি কয়টা মিটিং করবে, কতদিন পর পর করবে, প্রত্যেকটা নিয়ম মাফিক করছে কিনা, এটা আমরা ফ্রেমওয়ার্কের মাধ্যমে সার্টিফাই করে দেবো। তাহলে এইচআর অডিটের কথা যেটা বলতেছিলেন, এই এইচআর অডিটের প্র্যাকটিস বাংলাদেশে কতটা আছে? বাংলাদেশে এইচআর অডিটের খুবই কম আছে, কারণ এইটা হয় কি, মনে করেন আপনি একটা অর্গানাইজেশনে গেলেন না, কথার কথা আপনি, আপনার একটা বন্ধু একটা বড় কোম্পানির মালিক হয়ে গেছে এতদিনে, আপনাকে বললো যে আপনি একটু আসেন, আপনি গেলেন, আপনি দেখলেন আসলে লোকজন বেশি, আপনি বললেন যে আসলে এটাকে একটু দেখা দরকার কিরকম, তাহলে একটু এইচআর অডিট করা। সেই সমস্ত ক্ষেত্রে তখন ঠিক আছে, আপনি একটু এইচআর অডিটটা করে দেন। এই সমস্ত ক্ষেত্রে এইচআর অডিটটা করে। বাট প্রতি বছর যদি এইচআর অডিটটা করায় যে আসলে আহ, যতগুলা লোক থাকার কথা,
সেই লোক প্রপারলি আছে কিনা, তার জবটা সে প্রপারলি করতেছে কিনা, এবং কোনো জায়গায় ড্রেনেজ হচ্ছে কিনা, প্রোডাক্টিভিটি লস হচ্ছে কিনা, এইখানে আমার যে টাকা স্যালারি দিচ্ছি সেইখানেও লস হচ্ছে কিনা, এই টোটালটাই কিন্তু করতে পারে, এবং সাকসেসফুল হচ্ছে কিনা, গ্যাপ কোথায়, থ্রেড কোথায়, সব কিছু নিয়ে কিন্তু এইচআর অডিট। এটা একটা হোলিস্টিক একটা রিপোর্ট, আমি বলি যে এই মানব সম্পদের একটা অবস্থানটা কি, সেটা কিন্তু আসলে প্রতি বছর যদি এই সে ইয়ের চার্টার্ড অ্যাকাউন্টেন্সি অডিটের মতো যদি করতো, তাহলে ভালো হইতো প্রতিটা অর্গানাইজেশনের জন্য। অ্যাটলিস্ট তার মানব সম্পদের চিত্রটা প্রতি বছরই সে দেখতে পেত। বিষয় যে আপনার পিপল অ্যানালিটিক্স যেটা, সেই পিপল অ্যানালিটিক্স এর অ্যাপ্লিকেশন বাংলাদেশে কতটা আছে, বা এই যে পিপুল, ডিপার্টমেন্ট গুলি? এখন ওই যে পিপল অ্যানালিটিক্স নিয়ে সবাই কাজ করতেছে, অ্যানালিটিক্স এর জগৎ সবাই কাজ করতেছে। এই যে যেমন টার্ন ওভার রেশিও দেখে, অ্যাটেন্ডেন্স রেশিও দেখে, তো এই বিভিন্ন এইগুলো যে আমরা এইচআর ম্যাট্রিক্স বলি, এইচআর ম্যাট্রিক্স নিয়ে অনেক অর্গানাইজেশন কাজ করা শুরু করেছে। তবে ভিজুয়ালাইজেশন পর্যায়ে এখন আসে নাই, বাট এখানে এখন আসা শুরু হয়েছে। আমাদের দেশে যেহেতু ইমপ্লিমেন্টেশন পার্টটা একটু স্লো হয় বিভিন্ন কারণে, তো ওই স্লো পর্যায়ে আছে, বাট আসতেছে এখন অ্যানালিটিক্স নিয়ে। সারা বিশ্বের মতো বাংলাদেশ একটু কাজ করার সুযোগ করে দিয়েছে। এখন আসলে মানুষ একটু অ্যানালিটিক্স নিয়ে কাজ করতে পছন্দ বোধ করতেছে। তো হুম। আসতেছে এগুলা। আমরা আসলে অনেক সময় নিলাম। আপনি এখন যদি ওভারঅল কিছু সামারি করে দেন আমাদের এইচআর প্র্যাকটিসেস ইন বাংলাদেশ, তাহলে কিভাবে সামারি করবেন আপনি? হ্যাঁ, আমি এখানে দুই অল্প কথাই সেরে দিচ্ছি। সেটা হলো ওভারঅল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। হিউম্যান রিসোর্সটা খালি এইচআর বলে না, যে আমরা আসলে এইচআরটাকে পৃথক করে ফেলছি। এইচআর বলতে যে এইচআর ডিপার্টমেন্টে আসলে হিউম্যান রিসোর্স সবাই, একটা প্রতিষ্ঠানে যত এমপ্লয়ি আছে সবাই হিউম্যান রিসোর্স। যে এই হিউম্যান রিসোর্সকে সঠিকভাবে পরিচালনা করার দায়ী দায়িত্ব শুধু এইচআর ডিপার্টমেন্টের না, এই দায়ী দায়িত্ব প্রত্যেকটা ডিপার্টমেন্টের, প্লাস আমাদের যে মালিক আছে প্রত্যেকের। এবং এইখানে কেন একটা আমাদের দায়িত্ব, এইটাই এক নাম্বার রিসোর্সেস, এইটাই ফাইনাল রিসোর্সেস। যাকে মোটিভেট করলে, যাকে ইউটিলাইজ করলে অর্গানাইজেশন টিকে থাকে। পৃথিবীতে একমাত্র সম্পদ যেটার উপরেই কোম্পানি টিকে থাকে, আর কোনো সম্পদেরই দরকার নাই। হিউম্যান রিসোর্স ঠিক থাকলে আপনি সব ধরনের সম্পদ আমরা ইউটিলাইজ করতে পারি। সেইখানে হিউম্যান রিসোর্সকে সবসময় ডেভেলপ করতে হবে, সবসময় রিকগনাইজ করতে হবে, সবসময় মোটিভেট করতে হবে। তাহলে এমপ্লয়ি টিকে থাকবে, এবং কালচারটাও সবসময় ডেভেলপ থাকতে হবে, যাতে হিউম্যান রিসোর্স টিকে থাকে, একটা কোম্পানিকে ওনারশিপ নিয়ে কাজ করে। দুই নাম্বার বিষয়, এখানে এইচআর কে সবসময় প্রোয়েক্টিভলি কাজ করতে হবে। এই জন্য এইচআর কে পড়াশোনা বেশি করতে হবে। এইচআর এর থিওরিটিক্যাল পার্ট যতই বলি যে প্র্যাকটিস আমাদের দেশে নাই, আমাদের কোনো মডেল নাই, আমাদের মেটেরিয়াল নাই, নো, আমাদের যে নর্মাল বেসিক বইটা আছে, হিউম্যান ফান্ডামেন্টাল অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, দ্যাটস এনাফ। এইটা আমাদেরকে বুঝে পড়তে হবে, ভালোভাবে আয়ত্ত করতে হবে। সেগুলো নিয়ে যদি আমরা কাজ করি, তাইলে আমরা ভালো এইচআর প্র্যাকটিশনার হতে পারবো। এবং একজন এইচআর প্র্যাকটিশনার দূরদর্শী হতে হবে, তার বডি ল্যাঙ্গুয়েজ থাকতে হবে প্রোয়েক্টিভ, যাতে সে ম্যানেজমেন্টকে সবসময় কনভিন্স করতে পারে, ম্যানেজমেন্টকে সাপোর্ট দিতে পারে, ম্যানেজমেন্টকে প্রবলেম সলিউশন দিতে পারে। ম্যানেজমেন্ট যাতে বুঝে আমার এইচআর আমাকে সলিউশন দেয়, আমার এইচআর আমাকে প্রবলেম দেয় না। এই জায়গাগুলোতে এইচআর এর কাজ করতে হবে। এবং পরিশেষে এইচআর কে বলবো, যারা এইচআর ফিল্ডে আপনার আসতে চান, এইচআর ফিল্ড অনেক বড় এবং অনেক লো ক্রিয়েটিভও বলবো এবং চ্যালেঞ্জিংও বলবো। যে যারা চ্যালেঞ্জ নিতে পারবেন তারা এইচআর আসেন, অনেক ভালো করতে পারবেন। আর ফাইনালি আমি ইন্ডাস্ট্রিয়ালিস্টদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে মানুষকে, পিপুলকে, এমপ্লয়িকে ভালোবাসেন। এই এমপ্লয়ি আপনার অ্যাসেট, এই এমপ্লয়ি আপনার লাইবিলিটি না। এই এমপ্লয়িকে যেদিন থেকে আপনি অ্যাসেট পাবেন, সেদিন থেকে আপনি প্রতিষ্ঠান গ্রো করবে। এই বলে আমি আমার এক্সপিরিয়েন্স জায়গাটা শেষ করতে চাচ্ছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপনাকে, অনেক ধন্যবাদ। আপনি আমাদের সময় দিলেন। আমরা এর আগে একটা ইন্টারভিউ নিয়েছিলাম ইংলিশে, এবার বাংলায় নিলাম, কারণ আমরা বাংলাদেশের এইচআর প্র্যাকটিস ছাত্ররা যেন আর একটু ভালোভাবে বুঝতে পারে, সে কারণে ইচ্ছা করি আমরা ইন্টারভিউটা বাংলায় করলাম। হ্যাঁ, আপনাকে, আমিও সেজন্য বাংলাই বললাম, যাতে সবার জন্য বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও তাহলে অনেক আমরা ধন্যবাদ আ- আমাকে আ- সময় দেওয়ার জন্য।